সমস্যার সমাধান। এখান থেকে ৩ থেকে ৪টি প্রশ্ন আছে প্রত্যেকবার। এই প্রিলিমিনারি ১৫ নম্বরের মধ্যে প্রতি বছর ৩ থেকে ৪টি প্রশ্ন এই অধ্যায় থেকে আসে। আমরা ২ থেকে ৩টি ক্লাসের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। এখন আমি তোমাদের সাথে শীট শেয়ার করব। এই অধ্যায়ে তো অনেক কিছুই আছে, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি। পাটিগণিতের মধ্যে আবার ঐকিক নিয়মের ম্যাথ, ট্রেন, বোর্ড, তারপরে সময় এবং লোক, হ্যাঁ, কাজ ও সময়, শ্রমিক এবং দিন এই রিলেটেড, দূরত্ব, গতিবেগ রিলেটেড অনেক রকম ম্যাথ আছে। ঘড়ি রিলেটেড ম্যাথ গুলো আছে। অনেক বেশি ম্যাথ এই অধ্যায়। প্রবলেম সলভিং, এখানে প্রথম দিকে সহজ ম্যাথ গুলো আছে, এগুলো হয়তো আমার সব করানো লাগবে না। ম্যাথ আমি দেখাবো। হ্যাঁ, এই দশমিকের গুণ ভাগ যদি প্রয়োজন পড়ে এগুলো হয়তো একটু দেখাবো। কিছু ব্যতিক্রম কিছু ম্যাথ আছে এগুলো দেখাবো। আর বেশিরভাগই বাস্তব সংখ্যা রিলেটেড, মৌলিক সংখ্যা, মূলক সংখ্যা এগুলো কিন্তু পারবো। অথবা ওই বাস্তব সংখ্যা থেকে করবে। ভগ্নাংশের ছোট করে এগুলো সব মেন্টাল এবিলিটিতে আছে। মানসিক দক্ষতার প্রশ্ন কি পরিমাণ আসে এবার দেখো, প্রিলি এবং রিটেন হিউজ আছে, হিউজ। কিন্তু এগুলোর মধ্যেই তো একটা বা দুইটা চলে আসে। তারপরে জ্যামিতি অংশ থেকেও আসে, দেখো জ্যামিতি অংশের মধ্যে আছে প্রচুর আছে, প্রচুর জ্যামিতি। তারপরে হ্যাঁ, হ্যাঁ, মৌলিক, মূলক, তারপরে ভগ্নাংশ এগুলোর মধ্যে একটা দুইটা প্রশ্ন চলে আসে। তো জ্যামিতি অংশ থেকেও প্রচুর আসে, ঠিক আছে, বীজগণিত থেকেও আসে। সব মিলিয়ে অনেক অনেক ম্যাথ আছে এখানে। ঘড়ির ম্যাথ গুলো হয়তো আমরা আজকে শুরু করতে পারবো কিনা, কিন্তু ত্রিকোণমিতিও আছে, ত্রিকোণমিতির উপর অনেক আলোচনা। তারপরে যে ঘড়ি রিলেটেড ম্যাথ সেগুলো আছে। তারপরে ঘড়ি থেকে তো প্রত্যেক বছর একটা করে আসে, দেখো 40তম লিখিত, 39, 37, 35, 38 প্রত্যেক বছর। তারপরে তোমার এই যে ঐকিক নিয়ম থেকে প্রচুর আসে, 38তম, 37তম, 36তম, 35তম প্রত্যেক বছর ঐকিক নিয়ম থেকে একটা করে আসে। রিটেনে কিন্তু প্রায় এখান থেকে 10-12টা ম্যাথ আসে, 50-এর মধ্যে। পিলিতে 3-4টা আসে, সব এর মধ্যে। দেখো ডেটের সময় ওখান থেকে আসছে 38তম। সব মিলে আমরা পড়বো আর কি। তারপর দেখো যে পার্সেন্টেজ থেকে আসে যে 36তম, 35তম রিটেনেও আসে, ঠিক আছে। আবার দেখো তোমরা দেখো রিটেনেও আসে, পার্সেন্টেজ চলে আসে, অনুপাত চলে আসে। হ্যাঁ, এই দেখো নৌকা স্রোতের ম্যাথ চলে আসছে, দেখছো, নৌকা স্রোতের ম্যাথ 35তম রিটেনে আসছে, এরকম। আবার এই যে লঞ্চ স্রোতের 36তম রিটেনে আসছে, দেখছো? এরকম ট্রেন, ট্রেন আসে নাই কিন্তু ট্রেন আবার আসতে পারে। ট্রেন তো একটু সবসময় লেট হয়, তোমরা জানো। নৌকা লঞ্চের অঙ্ক একটু আগে চলে আসছে, ট্রেন একটু লেট করে ঠিকই চলে আসবে। দেখবে যে কোনো সময় ট্রেনের অঙ্ক চলে আসবে, যে কোনো কিছুই আসতে পারে। সব মিলিয়ে আমরা দেখি কতগুলো ম্যাথ আছে। বীজগণিত প্রচুর আছে, দেখো এই যে 38তম রিটেনের বীজগণিত থেকে আসছে, দেখছো, এর আগেও আসছে। এগুলো রেফারেন্স দেখাচ্ছে, এগুলো আসতে দেওয়া আছে। ওই রিলেটেড আরো যেগুলো আসে নাই ওরকম আসতে পারে এরকম দেখাচ্ছে। 35তম আসছে, 38তম আবারও আসছে। এই করতে করতে 317টা ম্যাথ। তারপরে দেখো নিজে করুন, নিজে করুনে গিয়ে দেখা যাচ্ছে যে আরো 56, এর মধ্যে আবার ক খ আছে। সব মিলিয়ে 400 ম্যাথ আছে, 400।
সবথেকে মজার বিষয় এগুলো সব আমি নিজের হাতেই তৈরি করেছি। কালার করা, সবকিছু সেটআপ করা। এটা তৈরি করতে আমার অনেক সময় লেগেছে। বুঝতেই পারতেছেন। কোনটা কোথায় বসবে, কি রেজাল্ট খুবই সময় সাপেক্ষ ব্যাপার ছিল ব্যাপারটা। প্রত্যেকটা ইয়ারে আমার অ্যান্সার শিট দেওয়া আছে। আবার মজার ব্যাপার সলিউশনও দেওয়া আছে সমাধান। সমাধান যখন যেটা পারবা না সেটা তুমি সমাধান থেকে দেখে নিতে পারবে। দেখে নিতে পারবা। যেটা যেটা সমাধান দরকার নাই, যেমন এটা এগুলো হয়তো এমন কিছু ম্যাথ যেটা সমাধান দরকার নেই, খালি উত্তরটা লেখা। শুধু উত্তর লেখা আছে, কিন্তু সবই সমাধান আছে। সমাধান করা আছে, সমাধান সব সমাধান করা, ঠিক আছে। প্রত্যেকটা ম্যাথ সমাধান করা আছে। 200 পৃষ্ঠার শীট। এটা কি? এটা এখানে 200 পৃষ্ঠা আছে। হ্যাঁ, তোমরা হেডফোন ইউজ করতে পারো। ঠিক আছে, আমরা প্রথম থেকে শুরু করি, দেখো তো। এখান থেকে শুরু করি। তার আগে অনলাইনের কি খবর একটু দেখে আসছি। তো ঠিক আছে, আমরা প্র্যাকটিস শুরু করে দিই। আমরা এখান থেকে একটু টেনে টেনে যাব দ্রুত। বলো তো প্রথম প্রশ্নটার অ্যান্সার কি হবে? 1 বিলিয়ন মানে কত? বলো এটা। স্যার 100 কোটি। ভেরি গুড। 1 বিলিয়ন মানে 100 কোটি। হ্যাঁ, আবার মিলিয়ন মানে 10 লক্ষ। মিলিয়ন বিলিয়নে একটু ঝামেলা আছে। কারণ লাইফটা হচ্ছে কোটি। আবার মিলিয়ন মানে 10 লক্ষ, আমরা জানি 1 মিলিয়ন মানে 10 লক্ষ। আর বিলিয়নে আবার 10 কোটি না, এখানে আবার 100 কোটি, এখানে একটু প্যাচ লাগতে পারে, এটা তোমরা একটু। তারপর দেখো, এগুলো পারবে, সহজ প্রশ্ন। অঙ্কটি নির্ণয় করুন। 11,1111 করো তো এটা। অপশন বি হবে। এটা একটা মজার একটা কথা। 11,1111 মানে মেনলি 12,111, এরকম একটা ব্যাপার হবে। এটা আমরা কিভাবে লিখবো? ধরো 2 নম্বর, একটু একটু করে করবা। 11,000 এভাবে লিখবা। 11,000, তারপর লিখবা 1100, এই যে 1100, তারপর লিখবা 11, যোগ করে দিলেই হলো। প্রত্যেকটা আলাদা আলাদা, ঠিক আছে। তাহলে এখানে লাস্টে হলো 11, এক, এক আর একে 2, এই 12,101। এটা কোনো ব্যাপার না, লিখে লিখে করতে পারবা। তারপর হলো এই যে একটা ম্যাথ আছে,
একটি সংখ্যার দশক, একক, শতক, স্থানীয় অঙ্ক যথাক্রমে ক, খ, গ হলে সংখ্যাটি কত হবে? তো আমরা জানি একক শেষে বসে, তার আগে দশক, তার আগে শতক। একক কত আছে বলো? খ, এটা বলবে সবার শেষে। আচ্ছা, তার আগে আছে দশক, ওটার নাম হলো ক, তাহলে 10 ক। দশককে 10 দ্বারা গুণ হয়, শতককে 100 দ্বারা গুণ হয়, এটা আমরা জানি। তাহলে 100 গ, 10 ক, আর শুধু খ, তার মানে কি এটা? ঠিক আছে, এই যে শতককে 100 দ্বারা গুণ, তারপরে দশককে 10 দ্বারা গুণ, আর এককে 1 দ্বারা গুণ, এইভাবে গুণ হয়ে যোগ হয়। আচ্ছা, কোন দুটি সহমৌলিক সংখ্যা সহমৌলিক হলে এখানে এটা, মানে যাদের দশকে 1 হয় আর কি। আর এখানে কমন আছে, দেখো 2 কমন আছে, 3 কমন আছে, এখানে 3 কমন। তারপরে যে 30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত? 31 আর 37 এর গুণফল। এগুলো তোমরা পারবা, এগুলো তোমরা করে নিও, এখানে সলিউশনটা দেওয়া আছে। 31 আর 37 এর গুণফল যেটা বের করতে হবে। এভাবে এই যে একটা প্রশ্ন, সব প্রশ্ন আলোচনা করতে গেলে কিন্তু অনেক বেশি ক্লাস হয়। এই দেখো, অনেক রকম প্রশ্ন আসে, নিচে কোনটি মৌলিক সংখ্যা, এগুলো তোমরা পুরো 44তম রিটেন, 29তম প্রিলি, এভাবে বিভিন্ন সময় আসে। 38তম বিসিএস এ আসছে কোনটি মৌলিক সংখ্যা নয়, এরকম আছে। তো এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, 1 থেকে 100 পর্যন্ত 1 আছে কতবার? বলো তো দেখি 1 কতবার আছে? 1 থেকে 100 পর্যন্ত 1 কতবার আছে? এখানে অপশনটা 21 দেওয়া আছে, 21 বারই হবে। দুটো 21 থাকবে না, যে কোনো একটা 21 থাকবে আর কি। এটা একটু লিখে নাও, 6 নাম্বার তথ্যটা লিখে নাও। এখানে লেখো তোমরা যে 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত শূন্য আছে 11 বার, 1 আছে এখান থেকে মাঝে মাঝে আসে, সব সময় না। 1 আছে 21 বার, এটা মনে রাখো। আর যে 2 থেকে 9 পর্যন্ত আছে 20 বার করে থাকে। তো মনে রাখতে ভালো, এটুকু তোমরা মনে রাখবে, কাজে দিবে। 1 থেকে 100 পর্যন্ত শূন্য আছে 11 বার, 1 আছে 21 বার, আর বাকি সংখ্যাগুলো 20 বার করে থাকে। শোনো, এই সেম জিনিসই 28তম বিসিএস এ আছে, যেখানে how many times the digit 9 will appear if one counts from 1 to 9? যদি একবার গণনা করা হয় তাহলে 1 থেকে 100 পর্যন্ত 9 সংখ্যাটি কতবার দৃশ্যমান হবে? 20 বারে, যে এটা 9 হচ্ছে 20 বার। আচ্ছা, তাহলে মৌলিক এগুলো কি ওর মানে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যার ক্লাস, সব বাস্তব সংখ্যার ক্লাস থেকে আসে। যেহেতু মানুষের কাছে আসছে, এই জন্য এখানে দিয়ে রেখেছি, দেখো এটা মেন্টাল এবিলিটি আছে। হ্যাঁ, এগুলো সব বাস্তব সংখ্যার ক্লাস। √2 আর √3 এর মধ্যবর্তী মূলক সংখ্যা কোনটি হবে? 1.5 হবে। এগুলোর মান জানা থাকতে হবে। √2 এর মান কত? 1.4142 এরকম। এটার মান কত? 1.7321, এভাবে। এই দুটার মাঝখানে মূলদ বলছে, আবার অমূলদ হবে না। মূলদ বললে যে এটাই এটাই, ঠিক আছে। 1.5 হচ্ছে এই দুটার মধ্যবর্তী মূলক সংখ্যা, এটা আসছে। তো দেখো, কোনটি অমূলদ, 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 এটি বাড়ির কাজ। বাস্তব সংখ্যা কোনটি? শূন্য বাস্তব সংখ্যা। কোনটি জটিল সংখ্যা? এই যে এটা জটিল সংখ্যা, বাস্তব আর অবাস্তবের সংমিশ্রণ, জটিল সংখ্যা, ঠিক আছে। জটিল
একটা পার্ট বাস্তব থাকবে আর একটা পার্ট অবাস্তব থাকবে, এখানে বীজগণিতীয় সমস্যা থাকবে, প্লাস বা মাইনাস চিহ্ন দ্বারা সংযোগ থাকবে আর কি। আচ্ছা, এর সমাধানটা আছে দেখে নিও। আই রিলেটেড বাস্তব সংখ্যার ক্লাস 3, হ্যাঁ, এটাও তোমরা করে নিও। এগুলো তো আমি বাস্তব সংখ্যাতে এরকম অনেক বীজগণিত করিয়েছি, এগুলো ভেঙে ভেঙে করা যায়, পারবা আশা করছি, সব করানোর দরকার নেই। এগুলোকে ভাঙবা, ভাঙলে কমন যাবে, কমন টমন নিয়ে এখানে মিলে যাবে। 36তমতে আসছে, হ্যাঁ, যেমন এটা 5 16 80, এটা 5 25, দুজনের মধ্যে 5 আছে। আমি টুকটাক একটু দেখাই যে এগুলো ভাঙলে হবে। √6 কে ভাঙলে √2 পাবা, 2 এর মধ্যে √2 পাবা, এইভাবে করে ফেলবে। ধরো আমি 19 নাম্বারটা একটু দেখাই। √80 প্লাস √125, দেখো এটাকে যদি ভাঙো, তোমরা জানো যে 5 16 80, এটা হচ্ছে 5 25 125, তাহলে এটা হলো 4√5, 16টা বর্গমূল হবে কিন্তু এটা তো থাকবে, এটা হলো 5√5। এবার √5 কমন নিলে এখানে হয়ে যায় 4 + 5, অথবা একবার লিখতে পারো 4টা √5 আর 5টা √5 যোগ করলে 9টা √5 হবে। এটা হয়ে গেল, এটা 36তমতে আসছে। এরকম রুট দিয়ে আসলে ভাঙতে হয়, ভাঙতে হয়, ঠিক আছে। যেমন আমরা এই 18 নম্বরে একটা ম্যাথ দেখলাম, আমরা 18 নম্বরে একটা ম্যাথ দেখলাম যে উপরে ছিল এরকম √2, নিচে ছিল √6 + 2, বাংলাতেই মনে হয়েছিল। ঠিক আছে, এখানে ছিল শুধু 2, সমস্যা নাই। বিষয়টা হচ্ছে √6 কে ভাঙলে √2 পাওয়া যায়, 2 কে ভাঙলেও আরো √2 পাওয়া যায়, এইভাবে কাটাকাটি। এখানে √2 × √3, এটাকে √2 × √2। এবার √2 কমন নিয়ে কাটাকাটি করলে থাকবে 1/√3 + √2। তারপরে আবার এটাও অ্যান্সার না হইতে পারে, এটা মানে আবার √3 - √2। উপর নিচে √3 - √2 গুণ করলে তোমরা জানো যে হরে যদি রুট থাকে তাহলে এটার অনুবন্ধী রাশি দ্বারা লব হরে গুণ করতে হবে, এরকম একটা ব্যাপার আর কি। এই আমরা এবার সামনে যেতে থাকবো। আজকে 100 পর্যন্ত যাওয়ার একটা ইচ্ছা আছে, আছে আর কি। 100টা ম্যাথ যদি আজকে আমরা 1 নম্বর পর্যন্ত যেতে পারি, তাহলে এটা কিভাবে করবো, যে 17 নম্বর, 17 নম্বরটা একটু দেখাই, আই রিলেটেড, তারপরে আমরা সামনে চলে যাব। 17 নম্বর হলো √2i এর মান কত, দেখো √2i কিভাবে সলভ করবো। √2i, দেখো এটা তুমি এভাবে লিখবা, a² প্লাস 2ab প্লাস b²। এখন খেয়াল করো এটা কিভাবে মিলবে। i² মানে -1 আর +1 মিলে আবার 0 হয়ে যাবে, আর বাকি যা আছে থাকবে। যেহেতু এটা তো বাস্তব সংখ্যার ক্লাসে আলোচনা করা হয়, ঠিক আছে, যেহেতু i² সমান -1, অথবা অথবা i সমান √(-1), যেটাই লেখা একই কথা। i² মানে -1 আর i সমান √(-1), তাহলে এই যে দেখো এটা হলো -1 আর এটা হলো +1, তাহলে 0 হয়ে গেল। কিন্তু এটা লেখার কারণে একটা সূত্র হলো a² + 2ab + b², a + b হোল স্কয়ার।
তোমরা জানো এই বর্গমূল করলে এরকম প্লাস মাইনাস আসে, i+1 এটাই রেজাল্ট, সহজ না। সর্বশেষ 41তম প্রিলিমিনারিতে আই দিয়ে ম্যাথ আসছে, ঠিক আছে। সর্বশেষ যে বিসিএস প্রিলিমিনারি হলো এখানে আই দিয়ে একটা ম্যাথ আসছে। ম্যাথটা কিরকম ছিল আমি দেখাচ্ছি। ম্যাথটা ছিল তোমার আই এর ব্যাপারটা অনেক সময় অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে। এরকম ছিল √2 ইন্টু √8 এই জাতীয় ছিল। হ্যাঁ, √2 √8 অথবা এটা আগে ছিল এরকম একটা। তো অনেকেই ভাববে যে রুটে রুটে তো গুণ হচ্ছে, আর -2 আর -8 গুণ হয়ে +16, আর 16 বর্গমূল হচ্ছে কত, 4, 4 দাগাবে, কিন্তু বিষয়টা এরকম আসবে না। রুটের ভিতর মাইনাস, এটা একটা অবাস্তব সংখ্যা বোঝাচ্ছে এরকম। √2 ইন্টু √-1 আলাদা করতে হবে, √8 ইন্টু √-1 এটা আলাদা করতে হবে করে √/-1 মানে আই, তাহলে এইভাবে লিখতে হবে, এটা হলো আই, ঠিক আছে। এটাকে আই লিখতে হবে, এটা আই লিখতে হবে, তাহলে আই স্কয়ার হবে। তার মানে এখানে আসছে আই ইন্টু আই, আর এই দুটা গুণ হয়ে হবে √16, অর্থাৎ এখানে হচ্ছে আই স্কয়ার ইন্টু 4, ঠিক আছে। 16 বর্গমূল শুধুই 4, প্লাস মাইনাস, আই স্কয়ার মানে মাইনাস আর কি, এই হলো -4 রেজাল্ট। মনে রাখবা আমরা যখন কোনো সমাধান অঙ্ক করি তখন তখন গিয়ে আমরা এটা প্লাস মাইনাস ধরি। ধরো যদি এরকম হয় যে x² সমান 16, তখন x এর মানটা +-4, কারণ দেখা যাচ্ছে 4 বসালেও মিলে, -4 বসালেও মিলে সমাধান অঙ্কের ক্ষেত্রে। কিন্তু বাস্তবে 16 বর্গমূল বললে শুধুই 4 বুঝতে হবে, কারণ কোন ক্যালকুলেটরে 16 বর্গমূল +-4 আসে না, শুধু +4ই আসে, মনে রাখবা, ঠিক আছে। সবসময় বর্গমূল পজিটিভ সংখ্যা, যে কোনো একটা সংখ্যার বর্গমূল করো, দেখো কোনোদিনও প্লাস মাইনাস আসবে, কিন্তু সমাধান অঙ্কের ক্ষেত্রে আমরা প্লাস মাইনাসটা লিখি, যেহেতু দুদিক থেকে শুদ্ধি পরীক্ষা মিলে। এগুলো আই নিয়ে কিছুটা আলোচনা। আচ্ছা, এবার দেখো এই যে কোনটি জোড় কোনটি বিজোড় প্র্যাকটিস করবে, সব অ্যান্সার দেওয়া আছে, হ্যাঁ, এগুলো করে নিবা। -7 ও +7 কিন্তু দূরত্ব 14। আচ্ছা, নিচের কোনটি বিজোড় সংখ্যক ভাজক আছে, এর বাস্তব সংখ্যা ক্লাস, যেটা পূর্ণ বর্গ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যার বিজোড় সংখ্যক ভাজক থাকে, মনে রাখবে। আর সবারই জোড় সংখ্যক ভাজক থাকে। ভাজক মানে হচ্ছে গুণনীয়ক, এটার জোড় সংখ্যক ভাজক, এটারও জোড় সংখ্যক, সবারই জোড় সংখ্যক। যেটা বর্গ সংখ্যা 36 হলো একটি পূর্ণবর্গ সংখ্যা, তার বিজোড় সংখ্যক ভাজক। আচ্ছা, তারপর দেখো আরো কতগুলো প্রশ্ন আসছে। একটি সংখ্যা 506 থেকে যত বড়, 606 থেকে তত ছোট, সংখ্যাটি কত? এই দুটা যোগ করে গড় করে অর্ধেক করে দিলেই হচ্ছে, মধ্যবর্তী আর কি সংখ্যা। অনেক সময় অপশন থেকেও করা যায়। একটি সংখ্যা 301 থেকে যত বড়, 381 থেকে তত ছোট, 301 আর 381 যোগ করে 2 দ্বারা ভাগ। এখানেও আবার অনেক সময় অপশন থেকে করা যায়, আমি তোমাদের একটা বুদ্ধি দিয়ে দিই। এই দেখো 301 যোগ 381, বুদ্ধি অ্যাপ্লাই করা যায়, 2 দ্বারা ভাগ। কিন্তু আমরা অপশনের দিকে খেয়াল রাখবো, অনেক সময় পুরোটা করতে হয় না,
দেখো 1 আর 1 এর যোগফল কত বলো তো? 1 আর 1 এর যোগফল হচ্ছে 2, আর 2 কে 2 দ্বারা ভাগ করলে শেষে হয় 1। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা অপশনে 1 আছে, আমরা দেখতে পাচ্ছি যে একটা অপশনে 1 আছে, শুধু এইটুকু কাজ করেই অঙ্ক শেষ। কারণ আর তো কোথাও নাই, এভাবেই আসছে, এগুলো খেয়াল রাখতে হয় সেটা বলছি। তাহলে 25 নাম্বার যে ম্যাথ, এটাও একটা কৌশল, আমি অন্য ক্লাসে বলে থাকি, কিন্তু তোমরা খেয়াল রাখবে। একটি সংখ্যা 301 থেকে যত বড় 381 থেকে তত ছোট, তাহলে দুটোর মাঝামাঝি গড় হবে, গড়। ঠিক আছে, এখান থেকে যত দূরে ওখান থেকে তত দূরে, তাহলে মাঝখানে সে। আর মাঝখানে জিনিস মানে গড়। এখন দেখো অপশন দেখে কাজ করা যায়। 1 আর 1 হচ্ছে 2, শেষে 2, সেই 2 কে 2 দ্বারা ভাগ করলে শেষে হবে 1। এটা কিন্তু একটা অপশনে আছে, এটা দেখে কিন্তু আমরা দাগিয়ে দিলাম। কত ছিল? 341 ছিল। এই দুটোর মাঝখানে 1 আর 81, ঠিক আছে। একজন লোক একটি সারিতে প্রথম ও শেষ অবস্থান থেকে 13তম অবস্থানে আছে। সারিতে লোক সংখ্যা কত? দুদিক থেকে 13তমতে আছে, তাহলে হবে 13 দুগুণে 26 থেকে 1 বিয়োগ, এটাই সূত্র। মনে রাখতে হলো 25। দুদিক থেকে সে 13তম, তাহলে ওখানে লোক সংখ্যা কত আছে? এরকম অনেকবার আসছে, দেখো প্রচুর আসছে, সবই একই ম্যাথ। 37, 38, 36, 40তমতেও আসছে, এই ম্যাথটা বারবার আসছে। সহজ আছে। একজন লোক দুদিক থেকেই 13তম, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে খেয়াল করো। তাহলে মোট লোক সংখ্যায় যেভাবে হবে, সারিতে লোক সংখ্যা 13 ইন্টু 2 বিয়োগ 1, এই কাজ করলে মিলে যাবে 25, এটাই রেজাল্ট। তুমি 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। কিন্তু এই ম্যাথটা বারবার আসছে। এটা মনে হয়, এটা একটু বুঝে দেই। ধরো আমি এখানে একটা সারিতে লোক সংখ্যাটা একটু চিন্তা করি। এই দেখো, এখন একজন লোক এদিক থেকে 13তম, আবার ওদিক থেকে 13তম, মানে সে এই জায়গাটায় আছে, ঠিক আছে? এটা হলো 13তম জায়গা। তাহলে প্রথম থেকে 13তম মানে 13 জন লোক আছে, বুঝো কিন্তু। এখান থেকে যেহেতু সে 13তম, তাহলে এখানে অবশ্যই 13 জন লোক আছে, 13 জন আছে। 13 জন না থাকলে সে কিভাবে 13তম হলো? আবার এদিক থেকেও সে 13তম, তাহলে অবশ্যই এদিকেও 13 জন লোক আছে, তাহলে মোট 26 জন হয়। কিন্তু সে কমন পড়ে গেছে ভ্যান চিত্রের অঙ্কের মধ্যে। আমরা ভ্যান চিত্রের অঙ্কে দেখি যে যে কমন থাকে সে এটা তো দুইবার তো আর হবে না। এদিক থেকেও সে 13তম, ওদিক থেকে 13তম, তাহলে মোট লোক 26 জন, কিন্তু সে দুইবার। এই 13 জনের মধ্যেও তাকে হিসাব করেছি, এই 13 জনের মধ্যেও তাকে হিসাব করেছি, তাহলে সে ডাবল হয়ে গেছে, এই জন্য 1 মাইনাস। আর 13 ইন্টু 2 মানে দুদিক থেকে, তাহলে 13 জন 13 জন 26 জন, কিন্তু সে দুই জায়গার মধ্যেই আছে, এই 13 জনের মধ্যেও সে আছে, ওই 13 জনের মধ্যেও সে আছে, এই জন্য 1 মাইনাস। ডাবল হয়ে গেছে, এই জন্য মাইনাস। কে কে বুঝতে পেরেছো এটা বলো তো? স্যার ক্লিয়ার স্যার। এই দেখো, এখন শুধু আমরা এটা অ্যাপ্লাই করে অনেক কাজ করে দিতে পারবো। এই দেখো, সালেহা একটি বালিকা শ্রেণীর যে কোনো প্রান্ত থেকে একাদশ অবস্থানে আছে, মানে যে কোনো দিক থেকে একাদশ, মানে সামনে থেকে বা পিছন থেকে যেদিক থেকে চিন্তা করে একাদশ। তাহলে কতজন বালিকা আছে? তাহলে 11 দুগুণে 22 থেকে 1 বিয়োগ, এই যে 21 জন। খুবই সহজ ম্যাথ। 11 ইন্টু 2
বিয়োগ 1, তাহলে 21 থেকে এর খুবই চমৎকার। তারপর দেখো আলভি, এটাও আসছে, দেখো 36তম রিটেনে আসছে, একই রকম ম্যাথ কতবার আসছে। আলভি শ্রেণীকক্ষে প্রথম সারিতে বসা আছে, ডান দিক অথবা বাম দিক থেকে গণনা করলে আলভি অষ্টম, মানে দুদিক সে একটা সারিতে বসা আছে, যে কোনো দিক থেকে গণনা করলে সে অষ্টম। শ্রেণীকক্ষের প্রথম সারিতে কতজন ছাত্র বসা আছে, তাহলে 8 দুগুণে 16 থেকে 1 বিয়োগ এই যে 15। বারবার আসে। জি স্যার 15। ঠিক আছে, সহজ একটা ম্যাথ, যদি আবার আসে কখনো তোমরা পারবে। এটা আবার 37তম রিটেনেও আসছে। হ্যাঁ, একটা সেলের মধ্যে একদিক থেকে মহরের অবস্থান নবম, আরেক দিক থেকে চতুর্দশ। এবার একটু অন্যভাবে আসছে, মানে দুদিক থেকে সেম অবস্থান না, মানে একদিক থেকে হচ্ছে সে নবম, আরেক দিক থেকে চতুর্দশ। তাহলে আর দুই দিক থেকে সেম হলে আমরা 2 দ্বারা গুণ করি, কিন্তু যেহেতু সেম না, তাহলে 9 আর 14 যোগ করব। 9 আর 14 যোগ করলে কত হয়? 23 হয়। সেখান থেকে 1 কমে যাবে, অর্থাৎ 22 রেজাল্ট। এটা একটু বুঝিয়ে দেই। 29 নাম্বার, ওই তো এই ব্যাপারটাই, এই ব্যাপারটাই দেখো, এবার বলছে মোহন এদিক থেকে হচ্ছে নবম, আবার ওদিক থেকে হচ্ছে চতুর্দশ, 14তম, এদিক থেকে হচ্ছে 14তম। তাহলে এটা তো তুমি নিশ্চিত, যেহেতু সে এদিক থেকে নবম, তাহলে এদিকে 9 জন আছে আর ওদিকে 14 জন আছে মানুষ, সে কিন্তু 2 জায়গার মধ্যেই কাউন্ট হয়ে গেছে। অতএব এখানে হবে 9 যোগ 14 বিয়োগ 1, ওই ভ্যান চিত্রের সূত্রটা। হ্যাঁ, ভ্যান চিত্রের ম্যাথ। তাহলে দেখো 9 আর 14 হচ্ছে 23, 23 থেকে 1 গেলে কত? 22। এটা হচ্ছে মোট লোক সংখ্যা। মোট লোক সংখ্যা হচ্ছে এরকম। স্যার আমরা সালেহার জায়গায় যে 11-এর সাথে 2 গুণ করছি, মানে ওইখানে যোগ করলেও স্যার কোনো প্রবলেম ছিল না বোধহয়, না স্যার? না, ওই 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 যোগ থেকেই তো গুণ হয়, মানে একই সংখ্যা দুইবার যোগটাকে আমরা গুণ বলি। আচ্ছা জি স্যার। একই সংখ্যা মানে সূত্রের বিষয়টা হচ্ছে কি, সিম্পলিফিকেশন মনে করছি। একই সংখ্যা দুইবার যোগ, ওটাও যোগই ছিল, ওটাও যোগই ছিল, কিন্তু একই সংখ্যা যোগ করলে সেটা আমরা গুণ করে দিই। মনে করো 10 কে 3 বার যোগ করতেছি, তাহলে আমি বলি 3 10 30। একই জি স্যার। সংখ্যা বারবার যোগ, এই দেখো একই সংখ্যা বারবার যোগ, তো এইভাবে না করে আমি বলি যে 3 ইন্টু 10, এই কথাটা বলি। জি তার স্যার। মানে গুণ মানে যোগ, এই যে যোগ, 3 10 30, বুঝছো কিনা? জি স্যার। দুইবার যোগ, ওটাকে আমি বলি 2 ইন্টু, তাহলে 2 ইন্টু সামথিং মানে সে দুইবার যোগ, এটা মনে রাখো। জি স্যার। তারপর দেখো, এটা আনকমন, একই ক্লাসে 59 জনের মধ্যে 23তম হয়েছে, ঊর্ধ্বক্রমে সে কততম হয়েছে? দেখো সবসময় একই রকম আসেন, চেঞ্জ করে দিই। মোট 59 জনের মধ্যে সে 23তম, ঊর্ধ্বক্রমে সে কত? নিচের দিক থেকে উপর দিক, ঊর্ধ্বক্রম মানে নিচের থেকে উপর দিক। কেমন বুঝছো এটা দেখো তো, এটা তো বুঝতেই পারছো তাই না? এবার দেখো 30 নম্বর যেটা, 30 নম্বর যেটা, এখানে মোট ছাত্রটা দেওয়া আছে। হ্যাঁ, আমরা জানি সূত্রটা হলো, তাহলে এখানে মোট ছাত্র সংখ্যা সমান আহ, প্রথম অবস্থান হতে
প্রথম হতে 23তম প্লাস ঊর্ধ্বক্রমে যততম, ঊর্ধ্বক্রমে যততম মাইনাস ঊর্ধ্বক্রমে বলতে তোমরা জানোই -1 এটা সূত্র। তাহলে এখন মোট ছাত্র সংখ্যাটা দেওয়া আছে 59 জন, আর সে একদিক থেকে 23তম, আরেক দিক থেকে আমরা জানি না, এটা হলো x তম। এটা একটা ব্যতিক্রম প্রশ্ন। দেখো মানে এই জায়গাটা নাই আর কি, 38তমতে আসছে, এগুলো খেয়াল রাখতে হবে। এ দুটো যোগ করলে হচ্ছে 60, তাহলে x এর মান হচ্ছে 27, না 37তম, ঠিক আছে, এটা রেজাল্ট। ওকে, দেখো ওই আগের অঙ্কটাই মানে এদিকে দেওয়া আছে ওদিকে নাই, চিত্র আগে দেখো। এগুলো একটু ধীরে স্থিরে বুঝে রাখো, পরে পরীক্ষা আসছে ঠান্ডা মাথায় করতে পারো। এবার দেখো তো, এবার বলতেছে সে এই প্রথম দিক থেকে তার অবস্থান 23তম, 23তম মানে এখানে 23 জন লোক আছে, কিন্তু এই জায়গাটাতে নাই। এদিক থেকে সে কততম, এটা এক্স ধরছে। তাহলে আগের সূত্রটা এই যে দুইটা যোগ করে এক বিয়োগ, আর মোট জনসংখ্যাটা বলে দিয়েছে, মোট লোক সংখ্যা হলো 59 জন, এটা বলে দিয়েছে। টোটাল বলা আছে যে এতজন ছাত্রের মধ্যে সে প্রথম থেকে 23তম, তাহলে ওদিক থেকে কততম, দেখো তো বুঝছো কিনা। এতজনের মধ্যে সে প্রথম থেকে 23তম, তাহলে ওখান থেকে কততম, আমরা এটা এক্স ধরেছি, বুঝছো কিনা দেখো। জি স্যার, ক্লিয়ার স্যার। তাহলে এইভাবে একটু চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে। তারপর দেখো আবার ঠিক আগের মতো এটা বাসায় করবা, সামনে থেকে নবম, পিছন থেকে 36, তাহলে 9 আর 36 যোগ করলে 45, 45 থেকে এক গেলে কত, 44, এরকম। এবার আসছে এই কোন ভগ্নাংশটি বড় ছোট, এগুলো আড়াআড়ি গুণ করে বা দশমিকের সাহায্যে করতে পারো। যেমন আমি একটা দেখাচ্ছি, সব একই রকম, 32, 33, 34 সব একই রকম না, কে ছোট বড় এগুলো সব বাসায় করবা। আবার এই যে দশমিকের গুণ আছে এগুলো একটু দেখা দিব। ধরো 32 নাম্বারটা একটু লিখি, কোন ভগ্নাংশটি বড়, বৃহত্তম লেখা আর কি। একটা নিয়ম জানি যে আড়াআড়ি গুণ করে করা যায়, আরেকটা হচ্ছে দশমিক বের করে করতে পারো। ছোট ছোট সংখ্যা হলে তুমি আড়াআড়ি গুণ করে দিবা, যদি বড় হয় তখন তুমি দশমিক বের করবা। দশমিক বের করার সুবিধা আমি তোমাকে একটু দেখাই। মনে করো 11/6, একটা হলো 14/8, একটা হলো 5/3, একটা হলো 8/5। দেখো তুমি ভাগ করে ফেলবা, এভাবে ভাগ করে ফেলবা। এখানে একটা দশমিক দিলেই এটা 60 বোঝাবে, তাহলে 5 11 55, 5 11 55। এখানে একটা দশমিক দিলে এটা 80, 80-র মধ্যে 14 কতবার যায়, আমরা জানি 5 14 70, 5 বার যাবে। এখানে একটা দশমিক দিলে এখানে 30, শূন্য পাওয়া যাবে, 30-এর মধ্যে 5 কতবার যায়, 6 বার যায়। এখানে একটা দশমিক দিলে এটা 50, 50-এর মধ্যে আবার 8 6 বার যাবে, 6 8 48। কে বড়, তার মানে খেয়াল করো এই দুইটা সংখ্যাই বড়, কিন্তু কিন্তু এখানে আরো এক ঘর করে করতে হবে। যেমন 5 6 30, এটা তো মিলে গেছে, এটা আর যাবে না, কিন্তু এটা আরো যাবে। 6 8 48, হাতে রইলো 2, 2 আর একবার দশমিক দিলে সারা আজীবন একটা করে শূন্য পাওয়া যায়, ঠিক আছে। তাহলে
2 আর অটোমেটিক 20 হয়ে যাবে, একটা করে শূন্য পাবো 20। 20 এর মধ্যে 8 যাবে 2 বার, তাহলে এটাই সব থেকে বড় শেষেরটা। মানে আমরা এক ঘর করে করব, এক ঘর করে করার পরে ছোট বড় বাদ দিয়ে যেটা সন্দেহ লাগবে সেটা আমি আরেক ঘর করে ফেলবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো এটাই 62 বড়। হ্যাঁ, এই আর কি। এগুলো 5, এগুলো 6, ভাগ করা শিখতে হবে। দেখা যাবে যে আমরা 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে ভাগ করে ফেলতে পারছি। যখন সংখ্যাগুলো বড় বড় থাকবে, এখানে কিন্তু অনেক সময় বড় বড় থাকলেও তোমার এই ভাগটা কাজে দিবে। আর এই ধরনের ছোট সংখ্যার ক্ষেত্রে এভাবে আড়াআড়ি গুণেও কাজ করা যায়। দেখো এটা তো আমি ক্লাসে পড়িয়েছি, বাস্তব সংখ্যাতে আমি এগুলো পড়াই। দেখো এছাড়া তুমি এভাবে করতে পারো, 11/6 সমান 14/8, আড়াআড়ি গুণ করবা। এখানে আড়াআড়ি গুণ করবা, তাহলে হবে 88। 6 14 কত? 84। তাহলে যেটার উপরে মান বড় হবে সেটাই বড়। এবার এই বড়টার সাথে আমি আরেকটা তুলনা করব, 5/3। মনে রাখবা তুমি যে কোনো জায়গা থেকে এই হিসাবটা করতে পারো, কম্পারিজন করতে পারো, যেটা বড় সেটা বড়ই থাকবে, ভুল হবে না। তুমি নিচে থেকেও শুরু করতে পারো। এখন এদিক দিয়ে আড়াআড়ি গুণ করলে হচ্ছে 3 14 42, 5 7 40। তার মানে আবার এটা বড়। এবার দেখা যাচ্ছে অন্যটা বড়, সত্যিই কিন্তু তাই। তার মানে এই দুইটার মধ্যে এটা বড়, আবার এই দুইটার মধ্যে এটা বড়, সত্যি সত্যিই তাই। এবার এটার সাথে ওটা তুলনা করতে হবে, 5-এর 3 আর হলো 8-এর 5। এখন যদি আমি আড়াআড়ি গুণ করি তাহলে এখানে আসছে 5 5 25, 3 8 24। এবার দেখা যাচ্ছে এইটাই বড়, এই যে এটাই শেষেরটাই বড়। আর যদি ছোট বাছাই করতে বলে তাহলে সবসময় আমরা ছোটটা নিয়ে কাজ করব। যেটা ছোট হবে সেটা সেটার সাথে আরেকটা কম্পেয়ার করব, সেখান থেকে যেটা ছোট হবে ওটার সাথে আরেকটা করবো, মানে তখন আমরা খালি ছোটটাকে বাছাই করতে থাকবো। আর এক্ষেত্রে খালি আমরা বড়টাকে বাছাই করতে থাকবো। দিন শেষে এটাই বড় হয়ে গেছে। আরেকটা কথা বলি, তুমি যদি শুরুতে এটা দিয়ে শুরু করতা তাহলে এটাই সবসময় বড়ই থাকতো, মানে এটা আর বাদ হতো না। এই যুদ্ধটা যদি এখান থেকেই শুরু করতা তাহলে এটাই সবসময় বড়ই থেকে যেত, মানে অঙ্ক ভুল হবে না, এটাই বড় থাকবে। বড়টা দিয়েই শুরু করলে সে সবার মধ্যেই বড় থাকবে, এটা মনে রাখবে। আর কোন মেথডটাতে টাইম কম লাগে মনে হচ্ছে? দুইটাই খুব সহজ লাগতেছে। আমি বলি, যদি সংখ্যাগুলো ছোট ছোট হয় মানে গুণ করাটা আবার যেন ইজি হয়, এটা মনে রাখতে হবে। ধরো এখানে এখানে অনেক সময় বড় বড় সংখ্যা থাকতে পারে না, যে 17, এদিকে 17 আর এদিকে 15। এখন তুমি 15 17 গুণ করলে কত, এটা আবার ঝামেলা মনে হচ্ছে। সেক্ষেত্রে আবার এইটা সহজ হবে। এই জন্য আমি দুইটাই বললাম, সংখ্যাগুলো যদি ছোট ছোট থাকে তাহলে এইটা দিয়ে করবা, আর যদি সংখ্যা বড় বড় থাকে তখন ভাগ করে করবা, এটা দিয়ে আবার ঝামেলা হয়ে যাবে, গুণ করতে গিয়ে ঝামেলা হবে। তাহলে এইভাবে তোমরা এটা বাসায় apply করো।
আচ্ছা, আমরা পরবর্তী মেথড চলে যাচ্ছি, ভগ্নাংশের গুণ। ঠিক আছে। পিডিএফটা তো অনেক বড়, 200 পৃষ্ঠার, এই জন্য একটু ইয়ে করছে আর কি, স্টাক হয়ে গেছে। ঠিক আছে, এরকম হতে পারে। দাঁড়াও। অনেক বড় সাইজ এবং আমি লেখালেখি করছি এটার উপরে, এই জন্য এটা নোট নিতে পারছি না। আমি এবার ক্লোজ করে দিচ্ছি। নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, মানে বৃষ্টি নেমে গেছে প্রচুর। সন্ধ্যার সময় যদিও আমার এখানে বাতাস হচ্ছিল, প্রচন্ড ঝড় বৃষ্টির মতো হচ্ছে, এই জন্য নেটওয়ার্ক কিন্তু প্রবলেম করা শুরু করতে পারে। হ্যাঁ, অলরেডি শুরু করে দিয়েছে মনে হয় অল্প করে, এই জন্যই ঝামেলা করছে আসলে। বজ্রপাতের শব্দ নিশ্চয়ই শুনতে পাচ্ছ। আচ্ছা দেখো, আমরা এই যে এখন এখানে চলে আসছি, দশমিকের গুণগুলো একটু আমরা তাড়াতাড়ি প্র্যাকটিস করি। হ্যাঁ, এগুলো তো তোমরা জানোই যে কিভাবে করতে হয়। এই যে 4 5 20 আর 60, এগুলো এগুলো প্রচুর আছে। আরেকটা আইটেম প্রচুর আছে, সেটা হচ্ছে দশমিকের গুণ। দেখো, এমন কোনো বছর নাই যে আসে নাই, প্রত্যেক বছর একটা করে আছে রিলেটেড। এটা কিভাবে করবে? খুবই সহজ। 4 5 20, 3 20 60। তারপরে এখানে 2 ঘর, এখানে 3 ঘর, আর এখানে 1 ঘর, সব যোগ করতে হবে। তাহলে টোটাল হলো 2 আর 3 5 ঘর, আর 1 ঘর। 6 ঘর আগে দশমিক বলবে। তাহলে 60-এর 6 ঘর আগে, 60 তো নিজের 2 ঘর, আরো 4টা শূন্য বসবে সামনে, যেটা 4টা শূন্য বসে 6 ঘর হবে। পিছনের শূন্যতার দাম থাকে না, এটাই রেজাল্ট। তারপর দেখো, এই 3 7 21। হ্যাঁ, 3 7 21, আর 6 21 কত হয়? 126। 6 20 120, 126। এখানে হলো 2 ঘর, 3 ঘর, 3 ঘর, টোটাল 8 ঘর। 8 ঘর আগে দশমিকটা বসবে।
126 হলো 3 ঘর, আরো 5টা শূন্য সামনে বসে 8 ঘর হবে, এটা রেজাল্ট। এগুলো 3 সেকেন্ডে তোমরা অ্যান্সার করতে পারবে এরকম নরমাল গুণগুলো। দেখো তো এটা বুঝছো কিনা সবাই? এটা তো বোঝাই যাচ্ছে, খুবই সহজ ম্যাথ। তাও একটু লিখে দেখাই। তারপরে আছে আরো ভাগ আকারে আছে, গুণের পরে ভাগ শিখবো আমরা, ভাগ। বর্গমূল তো আমি বাস্তব সংখ্যার ক্লাসে শিখাই, এগুলো বাস্তব সংখ্যার মিল আছে। বুঝছো কিনা? আচ্ছা দেখো, 39, এটা আমরা একটু লিখি, অনেকের সমস্যা থাকতে পারে, বলে না অনেকে, মুখে বললে অনেকে এবার একটু লিখে রাখতে চায়। 39 নাম্বারটা হচ্ছে তোমার 0.03, ঠিক আছে, তারপরে 0.006, আবার হচ্ছে 0.007, এটা কত হবে? ঠিক আছে, এটা হবে, আমরা এভাবে গুণ করব, এই যে 3, 6 আর 7 গুণ করবো, ঠিক আছে। এখন এটা যেটা সুবিধা হয় তোমরা আগে করলা, 3, 3 7 21, মানে দশমিক বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকবে, দশমিক বাদ দিলে সংখ্যাটা হলো 3, 6 আর 7। তাহলে 3 7 21, 6 6 21 হচ্ছে 121, সরি 126, 6 21 হচ্ছে 126। এখন এখানে 2 ঘর, 3 ঘর, 3 ঘর, টোটাল 8 ঘর হচ্ছে, মানে যোগ করতে হবে 2 ঘর যোগ 3 ঘর যোগ 3 ঘর, 8 ঘর, সামনে দশমিকটা বসবে, এটাই দশমিকের গুণের নিয়ম। তাহলে এখানে আরো 5টা শূন্য দিতে হবে, এইটাই হলো রুল, এই যে এটাই হলো, এভাবে করলেই হচ্ছে। এটা কেন এরকম হয় এটার ব্যাখ্যা আমার কাছে আছে অনেক, কিন্তু তোমরা এটা মনে রাখলেই হচ্ছে। আচ্ছা আমি তোমাকে দেখাই কেন এতগুলো শূন্য থাকে, এটা একটু দেখাই, অনেকের মনে প্রশ্ন থাকে যে কেন 8টা হয়। তোমরা একটু দেখো, এই 0.03 মানে কি? 100 ভাগের 3, এটা হলো 1000 ভাগের 6, এটাও হলো 1000 ভাগের 7, 1000 ভাগের 7। এবার খেয়াল করো, উপরে কিন্তু 126, আর নিচে কিন্তু সব শূন্যই রয়ে গেল। এই যে দশমিকের পরে যত ঘর, এই তত শূন্য রয়ে গেল, এই জন্য ব্যাপারটা ঘটে। তাহলে একের পরে 8টা শূন্যই রয়ে গেল, দেখো 1 2 3 4 5 6 7 8। তাহলে 1 মানে দশমিক, আর এই 8 ঘর, ঠিক আছে, দশমিকের পরে ঠিক 8 ঘর হবে। তাহলে এখানে 3টা আছে আর 5টা শূন্য দিয়ে 8 ঘর বানাইতে হবে, 1 2 3 4 5 আর 126। আশা করি অনেক কনফিউশন দূর হয়ে গেল। কেন এটা ঘটে? কারণ এই নিচের শূন্যগুলো তো সব থেকেই যাচ্ছে, এই যে সব থেকে যাচ্ছে। দেখো তো বুঝছো কিনা সবাই? ম্যাথ বুঝলে কিন্তু মজা লাগে, ঠিক আছে। এই যে, আসলে এই শূন্যগুলো নিচে সব থেকে যায়, এজন্য ততগুলোই লিখতে হয়। ক্লিয়ার? এখন আমরা একটু ভাগের দিকে চলে যাব। এগুলো সবই পারবা তোমরা, এটা করে নিবা, এটা করে নিবা, এটা করে নিবা। এটা কিন্তু কিভাবে হবে দেখো, 4 4 16, 3 ঘর 3 ঘর যখন 2 বার গুণ হবে তখন 6 ঘর হিসাব করতে হবে।
তাহলে 6 ঘর মানে 16 এর সামনে 4টা শূন্য বসবে, দেখছো? এগুলো কিন্তু তুমি 2-3 সেকেন্ডে করতে পারো। এটা রেজাল্ট। 4 4 16, আর এখানে 3 ঘর, আর স্কয়ার মানে হচ্ছে আবারও 3 ঘর গুণ হবে, তাহলে 3 3 6, 6 ঘর সামনে এটা বলবে। ঠিক একই ভাবে যে এই যে আসছে তুমি বাসায় করে নিবা, এটা করবা, এটা করবা, করবা, সব করবা। এটা তো সমান সমান জিনিস ভাগ করলে এক হয়। একই জিনিস একই জিনিস ভাগ করলে তো রেজাল্ট এক হয়ে যায়। এটা তো আর করার কিছু নাই, যে আবার এইরকম ম্যাথও আছে বারবার হার্ড ডিস্কের মধ্যে আছে, একই জিনিস ভাগ করলে তো এক হয়ে যায়। আচ্ছা, এবার আসো ওই ভাগের যে সিস্টেম গুলো, এটা তো বোঝাই যাচ্ছে। এটাও আবার আসছে 5 × 2 = 10, 3 × 3 = 9, 2/3 রেজাল্ট। কি সহজ ম্যাথ আসছে, তাই না? বিশেষ পরীক্ষায় এই যে এই ম্যাথটা একটু করে দেওয়া লাগতে পারে, অনেকেই হয়তো বলবে এই ভাগগুলো একটু করে দিও, হ্যাঁ এই ভাগটা একটু করে দিও। তোমরা জানো যে এর এর কাজ আগে, ভাগের কাজ পরে, গুণের কাজ আরো পরে। তাহলে 48 নম্বর ম্যাথটা আমরা এখন একটু করবো। 48, ম্যাথটা হলো 15/15 ইন্টু 15, আর নিচে হচ্ছে 15/15 এর 15। ওকে, এখন আমরা জানি যে সরল অঙ্কের নিয়ম হলো বদমাস, ঠিক আছে? বদমাস, এটা তো আমরা জানি, সবসময় আমরা এটা তো তোমার বীজগণিতের ক্লাসে লিখে দিই। ব্র্যাকেটের কাজ, তারপর অফ, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন। মানে ব্র্যাকেটের পরে হচ্ছে এই যে সবার আগে ব্র্যাকেটের কাজ, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে ও মানে অফ, এর এর কাজ, তারপরে ভাগের কাজ, গুণের কাজ, যোগের কাজ, বিয়োগের কাজ। এই সিরিয়ালটা মনে রাখতে হবে, ভাগ, গুণ, যোগ, বিয়োগ, তার আগে এর। আর যদি তুমি এখন যদি এখানে তুমি সঠিকভাবে কাজটা না করো, তাহলে অন্য রেজাল্ট হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখি ব্যাপারটা কার কাজ আগে করতে হবে। এখানে এর এর কাজ আগে, অর্থাৎ এই 15 ভাগের কাজটা আগে করা যাবে না। 15 15 225। আবার এখানে ভাগের কাজ আগে, 15 কে 15 দ্বারা ভাগ করলে হবে 1 ইন্টু 15। এই এবার দেখো 15/225, এটা মানে বিষয়টা এরকম, এটা মানে হচ্ছে এরকম যে 15/225। এখানে আমরা কাটাকাটি করতে পারি, 1/15 লিখতে পারি। হ্যাঁ, এটা এভাবে 1/15 লিখি। 15 কে 225 দ্বারা ভাগ করলে 1/15 এরকম আসছে। এখন এটা আবার উল্টে যাবে, 15 ইন্টু 15, তাহলে 225 হলো রেজাল্ট। ঠিক আছে, এটা তবে অবশ্যই মনে রাখতে হবে এখানে এই কাজটা আগে, এর এর কাজ ভাগের আগে, ভাগের কাজ গুণের আগে। উল্টা পাল্টা করো, দেখো অন্য রেজাল্ট চলে আসবে। এবার আমরা একটু অন্যরকম ম্যাথ করবো। ধরো এটা তো পারবে, এটা একটু মজার সিস্টেম বলি তো। এটা 3 হবে রেজাল্ট কিভাবে? দশমিকের পর যদি সমান সংখ্যক ঘর থাকে, তাহলে দশমিক কাটাকাটি, এটা কিন্তু পরীক্ষায় আসে। দশমিকের পরে 2 ঘর, দশমিকের পরে 2 ঘর, তাহলে এই দশমিকটা দশমিক কাটা। তাহলে 225 কে 75 দ্বারা ভাগ করলে 3 রেজাল্ট, 3, এই যে এটা। একইভাবে আমরা 50 নম্বর করে শিখবো যে দশমিকের সমান সমান ঘর থেকে কাটাকাটি যায়। 50, দেখো 50-এ আছে হলো, কিন্তু দশমিকের কাজ হলো ওই সমান সংখ্যক ঘরগুলো কেটে দেয়। 0.1,
0.1 আর 0.03 আর হলো 0.004 আর নিচে হলো 0.01 এই ব্যাপার। ওকে, এর মান কত? এখন খেয়াল করো, সমান সংখ্যক ঘর থাকলে কাটা যাবে। এই যে দুই ঘর কাটা, এভাবে না কেটে তুমি এভাবে কাটতে পারো। টোটাল ঘর কত? এখানে এক ঘর, এখানে দুই ঘর, তিন ঘর আর তিন ঘর, 6 ঘর। আর নিচে আছে দুই ঘর, দশমিকের পরে কত ঘর আছে? 2 আর 2 4। তাহলে উপরে আছে দশমিকের পরে 6 ঘর, নিচে আছে 4 ঘর। তাহলে 6 ঘর থেকে 4 ঘর চলে গেলে উপরে দুইটা ঘর বেশি, আর ওই দুইটা ঘরের জন্য নিচে 100 লিখতে হবে, অপোজিটে লিখতে হবে। ঠিক আছে, বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে লিখবা 1 ইন্টু 3 ইন্টু 4, দশমিক বাদ দিয়ে যা আছে গুণ করে ফেলবো। এখানে লিখবা 1 ইন্টু 6, লেখার পরে উপরে 6 ঘর, নিচে 4 ঘর। তাহলে কাটলে উপরে 2 ঘর থাকে, উপরের 2 ঘরের জন্য নিচে 100 লিখতে হবে, 100। এটাই, আর কিছু করতে হবে। আর যদি তোমার নিচে দুইটা ঘর বেশি থাকতো, তার জন্য উপরে 100 লিখতে হবে। যদি এক ঘর বেশি থাকে তাহলে 10 লিখতে হবে। আমরা জানি দশমিকের পরে এক ঘরের জন্য 10, 2 ঘরের জন্য 100, 3 ঘরের জন্য 1000। আর যেদিকে বেশি থাকবে তার অপোজিটে সেটা লিখতে হবে, উল্টো দিকে। আশা করি বুঝাতে পেরেছি। 0.02 এটা রেজাল্ট। দেখো 0.02, 2 কে 100 দ্বারা ভাগ করলে 0.02। কত তাড়াতাড়ি অ্যান্সার করে দিল পুরো ব্যাপারটা। তারপর তোমাদের কমেন্টস থাকলে করতে পারো, আমি একটু দেখি। কোনো সমস্যা থাকলে কমেন্টস করো, তো স্যার ওই জিনিসটা কাজে লাগাতে পারো। আরেকবার একটু রিকল করে দেন, নেটওয়ার্ক প্রবলেমের কারণে ভালো শুনতে পারিনি স্যার। আচ্ছা দেখো, আচ্ছা বলো তো, উপরে দশমিকের পরে মোট কত ঘর আছে? দশমিকের পরে 1 ঘর, 6 এখানে ঘর। দশমিকের পরে 2 ঘর, দশমিক পরে 3 ঘর, তাহলে মোট 6 ঘর। 1 ঘর, 2 ঘর, 3 ঘর মানে 6 ঘর। আর এখানে দশমিকের পরে 2 ঘর, দশমিকের পরে 2 ঘর, তাহলে দশমিকের পরে মোট 4 ঘর আছে। তো দশমিক বাদ দিয়ে যা থাকবে সেটাগুলো গুণ করলেই হবে। দশমিকের গুণভাগ কোনো আলাদা কিছু না, নর্মাল গুণভাগ। দশমিকের বর্গমূল কোনো আলাদা কিছু না, নর্মাল বর্গমূল। শুধু দশমিক দেখে অনেকেই ভয় পায়। এই 1, 3, 4 গুণ করবা, আর 1 আর 6 গুণ করবা। উপরে আছে 6 ঘর দশমিকের পরে, নিচে আছে দশমিকের পরে 4 ঘর। 6 ঘর থেকে 4 ঘর বাদ দিয়ে দাও। 6 ঘর থেকে 4 ঘর বাদ দিলে থাকে 2 ঘর। কোথায় 2 ঘর বেশি? উপরে। উপরে দশমিকের পরে 2টা ঘর বেশি আছে, আর দশমিকের পর 2টা ঘরের জন্য 100 লিখতে হবে, 100। নিচে লিখতে হবে, উল্টো দিক। উপরে বেশি থাকলে নিচে লিখতে হবে, নিচে বেশি থাকলে উপরে লিখতে হবে। 2 ঘর বেশি থাকলে, দশমিকের পরে 2 ঘর বেশি থাকলে 100 লিখবা। 1 ঘর বেশি থাকলে 10 লিখবা। 3 ঘর বেশি থাকলে 1000 লিখবা। এই তো, এর বেশি তো আর এর বেশি তো আর অতিরিক্ত থাকবে না, তাই না? বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। এবার দেখো, এই যে একটা রুট রুট দিয়ে ম্যাথ আছে, এটার বর্গমূল কত? শেষে যদি 5 থাকে তাহলে বর্গ করাটা আগে শিখে যাবে, তাহলে তুমি পারবে। কার বর্গটা এটার সমান, ঠিক আছে? বর্গমূলও করতে পারবা। বর্গমূল, সাধারণ বর্গমূল আর দশমিকের বর্গমূল সেটা একই বর্গমূল, কোনো অসুবিধা নাই। তোমাদের একটু দেখা, এটা 51 নাম্বার ম্যাথ। ম্যাথটা হলো 15.6025। ঠিক আছে, এটা তো প্রিলিতে আসছে। রিটার্নে আসলে, রিটার্নে কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যায়। তো মেন্টাল অ্যাবিলিটিতেও তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো, মানসিক দক্ষতা। তো ক্যালকুলেটর চেপে করতে পারবা যদি রিটার্নে আসে। তোমাদের আগে বর্গমূলটা শিখো।
বর্গমূলের নিয়ম খুবই সহজ। এই 15 এর নিচে বর্গ সংখ্যাটা লিখতে হবে আগে 9। তাহলে এই 9 এর বর্গমূল কত? এই অষ্টম শ্রেণীর বইয়ের যে বর্গমূলের সিস্টেম ওটা দিয়েই সকল বর্গমূল করা যায়, দশমিক থাকলেও দশমিক না থাকলেও কোনো ব্যাপার, এবং মাত্র 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে সম্ভব। 15 এর নিচে বর্গ সংখ্যা 9, 9 এর বর্গমূলটা এখানে লিখতে হবে। এখানে বিয়োগফল হচ্ছে 6 আর 2 ঘর করে কেটে আনতে হয়, তাহলে 60 কেটে আনতে হবে। বর্গমূলের নিয়ম সবসময় 2 ঘর করে কেটে আনতে হবে, 2 ঘর করে আনতে হবে। আর নর্মাল ভাগের ক্ষেত্রে 1 ঘর করে কেটে আনতে হবে। ঠিক আছে? এবার এই 3 এর ডাবল নিতে হবে, এখানে এই 3 কে দ্বিগুণ করতে হবে, করে এখানে এমন সংখ্যা লিখতে হবে, এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে, এখানেও সেটা লিখতে হবে। তবে এখানে একটা দশমিক দিতে হবে, যেহেতু আমি দশমিকের পরের অংশ কেটে নিয়ে আসছি, একটা দশমিক দিতে, দশমিক দিয়ে দশমিকের পরের অংশ আনবো। এখানেও সেটা লিখতে হবে। তার মানে সংখ্যা ফাইন্ড আউট করতে হবে, সংখ্যা ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ, এখন এখানে যা লিখবো এখানেও তাই লিখবো, ওইটা দিয়ে এই পুরোটাকে গুণ করলে যেন এটার সাথে মিলে। দেখো আমি যদি 1 লিখি, তাহলে 61 আর 1 গুণ করলে 61 হয়, তাহলে অনেক ছোট। 2 নিলে 120 হয়। তাহলে আমি যদি 10 বার নেই তাহলে সেটা 600, কিন্তু 10 তো আর লিখতে পারবো না, 9 লিখতে পারবো, 9। ঠিক আছে? তাহলে আমি 9 নিলেই হচ্ছে। কারণ আমরা বুঝতে পারতেছি যে 60, হ্যাঁ, এরকম অনুমান করতে হবে। যদি আমি 5 নেই, তাহলে 5 আর 65 300-র মতো হয়, এটা বোঝাই যাচ্ছে কত নিতে হবে, 9 নিতে হবে, 9। তাহলে 9 নং 81 1, 9 নং 81 1 হাতের হলো 8, 6 নং 54 আর 8 কত? 63, তাই না? এই যে, আচ্ছা, এখন 62 বলো, ঠিক আছে, 62, হ্যাঁ ঠিক আছে। তাহলে 6 নং 54 আর আমার 8 হচ্ছে 62। এখন এখানে কিন্তু আর না করলেও চলে, কারণ যে 2 ঘর দিয়েই তো বোঝা যাচ্ছে, দেখো অপশনে কিন্তু এটা আছে। তারপরে আমি পুরোটা করে দেই, তুমি কিন্তু এখন এখন দাগিয়ে ফেলতে পারবে, মানে 20 সেকেন্ডের মধ্যে। প্রথম কাজটা করতে আমার 5 সেকেন্ডও লাগবে না, এই দেখো। অর্থাৎ 15-র নিচে বর্গ সংখ্যা কত, তার বর্গমূল কত, এই কাজটা করতে সর্বোচ্চ 2 সেকেন্ড সময় লাগবে, সব সময় বর্গমূল। প্রথম অংশের কাজ করতে 2 সেকেন্ড লাগবে, আর পরের অংশটা করতে 10 থেকে 15 সেকেন্ড। অর্থাৎ এখানে একটা বিয়োগ করতে হবে, 2 ঘর কেটে আনতে হবে, এটাকে ডাবল করতে হবে, একটা সংখ্যা ফাইন্ড আউট করতে হবে। এই 20 সেকেন্ডের মধ্যে পুরো বর্গমূলটা শেষ হয়ে যাবে। তোমরা একটা জিনিস মনে রাখবা, দশমিকের পরে 1 ঘর, 2 ঘর, 3 ঘর সব একই কথা। দশমিকের পরে 1 ঘর লিখলেও বর্গমূল হয়ে গেল, 2 ঘর লিখলেও একই, 3 ঘর লিখলেও একই, 4 ঘর লিখলেও একই। কোনো কোনো বর্গমূল জীবনেও শেষ হবে না। যেমন শুধু 15 এর বর্গমূল করলে আমাদের কোনোদিনও শেষ হবে না, চলতেই থাকবে। এটা বর্গমূলটা আজীবন চলতেই থাকবে, শুধু 15। সেটা তো আমরা 1 ঘর 2 ঘরে শেষ করে ফেলবো। এবার বাকিটুকু করে দেই। 0 থেকে 1 গেলে 9, হাতের 1 আর 2 3, তাহলে এখানে 39। এবার এটা কেটে আনতে হবে। এবার কি করতে হবে? 39-এ ডাবল লিখতে হবে। তাহলে 40-এ ডাবল হচ্ছে 80, আমরা জানি এটা হলো 78। 78 লিখে আবারও একই কাজ, এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে, এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে, যাতে ওই সংখ্যা এই সংখ্যা গুণ হয়ে এটা হয়। তাহলে আমরা যদি শেষে 5 হচ্ছে, তাহলে 5-ই আসবে, এই যে 5, 5 দেখো, 5 দিয়ে এটাকে গুণ করলে ঠিক মিলে যাবে। 5 5 আর 25-এর 5, হাতে হলো 2, 5 একটা 40 আর 2 42-এর 2, হাতে হলো 4, 5 7 35 আর 4 39। দেখছো পুরো অঙ্কটা মিলে গেল, 0। এখন দশমিক না থাকলে তো আরো সুবিধা হতো, আবার এখানে দশমিক আসতে হবে, কোনো ব্যাপার না, এভাবে এভাবে বর্গমূল করতে হবে, এটাই নিয়ম। তাহলে বর্গ সংখ্যার বর্গমূল একদিকে ডাবল করতে হবে, আর একটা সংখ্যা ফাইন্ড আউট করতে হবে। এখানে যা লিখবো ওখানে তাই লিখবো, এখানে যা লিখবো ওখানে তাই লিখবো। এইভাবে 1 বার 2 বার করলেই বর্গমূল, যে কোনো বর্গমূল একদম 15 থেকে 20 সেকেন্ডের সম্ভব, 100%। তোমরা ট্রাই করে দেখতে পারো। যদিও আমরা 2 ঘর করে অ্যান্সার বলে দিতে পারতাম, হ্যাঁ দেখো, শুধুমাত্র 39 দেখে কিন্তু আমরা অ্যান্সার বলে দিতে পারতাম।
তোমাকে আরেকটা গুণের নিয়ম শিখাই আমি। যে কোনো বর্গমূল এভাবে হবে, টেনশনের কারণ নেই। ধরো আমি তোমাকে আরো দুই একটা বর্গমূল শিখাই, তার আগে এখানে একটা মজার জিনিস দেখো, সেটা হচ্ছে শেষে যদি 5 থাকে তাহলে বর্গটা কেমন হয়। ধরো 75-এর বর্গটা কেমন হবে, এখানে লিখবা 5 5 25, আর এই 7 আর তার পরের সংখ্যাটা গুণ করো। হ্যাঁ, এটা হবে এই 5 5 25 আর 7 এবং তার পরের সংখ্যা গুণ করো। 7 আর কত, 56, এটাই রেজাল্ট। মানে 7 ইন্টু তার পরের সংখ্যার গুণফলটা এখানে বলবে, অর্থাৎ 56 25 রেজাল্ট। ধরো আমরা 95-এর বর্গ করি, তাহলে আমি লিখবো 5 5 25 সব সমান, এটার বর্গটা আগে হয়ে যাবে, আর 9 আর ঠিক তার যে পরের সংখ্যাটা আছে সেই গুণফলটা সামনে বসবে, 90 25, এটা রেজাল্ট। 90 25। ঠিক একইভাবে এখানে অপশন থেকে যদি আমি বর্গ করার চেষ্টা করতাম তাহলে আমি এটা পেয়ে যেতাম। 395 বর্গটা কি হবে, শুধু 5-এর বর্গ লিখবো 25, আর 39 আর 40-এর গুণফল। এবার 40 40-এ হয় 1600, একটা 40 কম হবে। 40টা 40-এ হয় 1600, কিন্তু এখানে 39টা 40 আছে, তাহলে একটা কম হবে, তাহলে হবে 1560 হবে, আর শেষে 25। দেখো ওই সংখ্যাটার সাথে মিলে গেছে। অর্থাৎ বর্গমূল করলে যা হবে, উল্টো দিক থেকে বর্গ করলে তো আবার এই সংখ্যাটাই পাওয়া যাবে, এই কথাটাই বোঝাচ্ছিলাম। প্রশ্নটাকে বর্গমূল করলে তো অপশন, তাহলে অপশনকে বর্গ করলে প্রশ্ন। যারা বুঝবা কাজে লাগাবা। আর দশমিকের যেগুলো সংখ্যা বর্গমূল নিয়ে আরেকটু বলবো। এবার তোমাদের বর্গমূল নিয়ে আরেকটু কথা বলি। দশমিক দেখে আর ভয় পাবা না, গুণ ভাগ বর্গ বর্গমূল সব ইজি। হ্যাঁ, দশমিকের বর্গ করা তো ইজি। বর্গ করা মানে একই জিনিস বারবার গুণ, দুইবার গুণ। গুণ শিখলেই তো বর্গ হয়ে গেল। ধরো দশমিক 03 স্কোয়ার, এটা মানে তো 0.03 দশমিকের বর্গ তো সোজা, একই জিনিস বার। তাহলে 3 3 9, 2 ঘর 2 ঘর 4 ঘর, 3টা শূন্য দিয়ে এখানে বসাই দিই, তাই তো হয়ে গেল 0.0009। এই তো গুণ জানলে বর্গ পার। আর 3-এর বর্গমূলটা দেখে, 3-এর বর্গমূল, যে আরেকটা আরো বর্গমূল নিয়ে একটু আলোচনা করি। বলো তো 3-এর নিচে বর্গ সংখ্যা কত? 3-এর নিচে বর্গ সংখ্যা 1। 1-এর বর্গমূলটা এখানে লিখবা 1, তারপরে বিয়োগ করলে 2, এখানে একটা দশমিক দিবা, কারণ আর তো সংখ্যা নাই, দশমিক দিয়ে 2টা শূন্য আনবে। মনে রাখবা বর্গমূল মানে সবসময় 2 ঘর করে আনতে হয়, শূন্য শূন্য আনলেও সবসময় 2টা করে আনতে। নর্মাল ভাগের ক্ষেত্রে একটা করে শূন্য, আর বর্গমূলের ক্ষেত্রে সবসময় 2টা করে আনতে। এবার আবার আগের মতো 1-এর ডাবল লিখবে 2, 2 লিখে এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে, ঠিক ওইটাই আবার এখানেও লিখতে হবে। তাহলে আমি যদি 2 লিখি, তাহলে 22 দুগুণে 44, অনেক ছোট। 3 লিখলে 3 23 69, অনেক ছোট, আরো বড় সংখ্যা নিতে হবে। 10 লিখলে 200, কিন্তু সেটা তো আসবে না, তাহলে বড় কিছু আসবে। ধরো 7 আসতে পারে, 7 আসবে। 7 7 49, 9 হাতের হলো 4, 7 দুগুণে 14 আর 4 18, এই যে দেখছো, 8 নিলেও বেশি হয়ে যাবে, ঠিক আছে? কারণ আমরা জানি যে বেশি হয়ে যাচ্ছে। এখন দেখো এদিকে আসতেছে কত, 11, আর না করলেও চলে। 3-এর বর্গমূল 1.7 হয়ে গেছে, মানে 15 20 সেকেন্ডের মধ্যেই এই এই এইটুকু কাজ করতে তোমার 1 সেকেন্ড লাগবে। 3-এর নিচে বর্গ সংখ্যা কত, তার বর্গমূল কত, এটা 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে হবে। এটাকে ডাবল করবা আর একটা সংখ্যা চিন্তা করো, শেষ। 20 সেকেন্ডের মধ্যে বর্গমূল। তুমি চাইলে আরো করতে পারো, এটা তো শেষ নাই যে আরো 2 শূন্য আসবে, তারপরে 17 ডাবল হবে 34। এবার এখানে কত লিখবা, এখানে দেখা গেল আরো 3 লিখতে হবে, 3। এভাবে এটা চলতেই থাকবে। 3 3 9, 3 4 12, 2 হাতে 1,
3 থেকে 9 একে 10, এই যে 1029, দেখছো? এটা তো শেষ নাই, এটা কখনোই শেষ হবে না। তার মানে এক ঘর বা দুই ঘর, এই দুই ঘর করলেই তো শেষ হয়ে যাচ্ছে। মনে থাকবে? টেনশনের কোনো কারণ নাই। 15-এর বর্গমূল, 20-এর বর্গমূল, 21-এর বর্গমূল সব এইভাবে করে ফেলি। মানে প্র্যাকটিসটাই হলো বড় কথা, সিস্টেমটা বড় কথা না। প্র্যাকটিস করা থাকলে বড় কাজও অনেক তাড়াতাড়ি করা, 15-20 সেকেন্ডে করা যায়। এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, তোমরা বুঝছো, আর দেখানোর দরকার নেই। মনে করো আমি যদি বলি আহ, 0.3-এর বর্গমূল করি, 0.3-এর বর্গমূল। এটা পরীক্ষায় আসছে কয়েকবার, 0.3-এর বর্গমূলটা। দেখো, এর 0.3 মানে তুমি 30 ধরবা, সবসময় 2 ঘর ধরতে হয়। এখানে তো অটোমেটিক শূন্য ধরাই যাচ্ছে। 0.3 মানে 0.30। এর নিচে বর্গ সংখ্যা 0.25, 25, 30-এর নিচে 25, এটা বর্গ সংখ্যা ধরতে হবে। এই বর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে 5। 0.25-এর বর্গমূল 0.5, কারণ 5 5 25। অঙ্ক কিন্তু হয়ে গেছে অলরেডি। 0.3-এর বর্গমূল 0.5। এবার 5-এর ডাবল 10, এদিকে বিয়োগফল 5, আর দশমিক তো দেওয়া আছে, তাই আজীবন 2টা করে শূন্য পাবো। এখানে কত লিখবো? এখানেও কত লিখবো? এখানে 5 লিখলে 5 আর 105 গুণ হয়ে বেশি হয়ে যায়, 4 লিখতে হবে। 4, এই যে 4 আর 104 হয়ে গেল 416। তাহলে এদিকে 84। তাহলে আমি 2 ঘর পেয়ে গেছি, আর লাগবে না। এটা তো চলতেই থাকবে, এটা আজীবন চলতে থাকবে। এখন আবার এটা ডাবল হবে, এখানে বিয়োগ, এটার সাথে 2টা শূন্য আসবে, আবার সেই সংখ্যা সিলেক্ট করতে হবে। কিন্তু আমি তো আর করবো না, হয়ে গেছে আমার 15-20 সেকেন্ডের মধ্যেই বর্গমূলটা হয়ে গেছে 0.54। করে দেখো 0.3-এর বর্গমূল ক্যালকুলেটর দিয়ে করে দেখো, 0.54 মানে এরকম আসতেই থাকবে। কেমন বুঝেছো বলো তো? এগুলো আমি বাস্তব সংখ্যার ক্লাসে পড়াই, তারপরও আজকে অনেকটা আলোচনা করে দিলাম। যেগুলো করবা এগুলো সব করে নিবা। প্রমাণ সংখ্যা এখন আর আসে না, তারপরেও এটা আমার শীটের সমাধানটা দেওয়া আছে, একটু দেখে নিও। না দেখলেও সমস্যা নাই, তোমার আসে। এগুলো সব সমাধান করা আছে। এগুলো পাটিগণিত। পাটিগণিত না, ঠিক, এটা একটা বাস্তব সংখ্যার মেন পাটিগণিত পরে আছে আমাদের। ক্রমিক সংখ্যার অঙ্ক এগুলো তোমরা বাস্তব সংখ্যা করছো। এগুলো জিওমেট্রি। জিওমেট্রির মধ্যে আবার অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, হ্যাঁ, চতুর্ভুজ, পঞ্চভুজ, বৃত্ত, ত্রিকোণমিতি, সলিড অবজেক্ট সবই আছে। তাহলে আমরা এতক্ষণ কি করলাম? এতক্ষণ আসলে আমরা বাস্তব সংখ্যাই পড়েছি। হ্যাঁ, বাস্তব সংখ্যার সাথে ক্রমিক সংখ্যা মানে আর যা যা আছে। শুধু বাস্তব সংখ্যা ছিল তা না, মানে মূলদ, অমূলদ, মৌলিক, ভগ্নাংশের বিষয়গুলো, এরকম পাটিগণিতের এই জিনিসগুলো পড়ছি। কিন্তু মেইন পাটিগণিত আমরা শেষে পড়বো, আরেক ক্লাসে পড়বো। সেটা হচ্ছে তোমার যে ঐকিক নিয়মের ম্যাথ, কিভাবে আমরা শ্রমিক আর দিন সংখ্যার ম্যাথ গুলো। মনে করো ছাত্রাবাসে খাদ্যের কিছু ম্যাথ আছে। একটি ছাত্রাবাসে এতজন ছাত্রের এতদিনের খাদ্য মজুদ আছে, কিছুদিন পরে এতজন চলে গেল, তাহলে বাকি খাদ্যে কতদিন চলবে? শর্টকাট সূত্র আছে, নানা রকম কৌশল আছে। হ্যাঁ, তারপরে 2 জনের কাজ, 3 জনের কাজ, প্রচুর কৌশল দিব, ভালো লাগবে। এখন আমরা একটু জিওমেট্রি নিয়ে আলোচনা করব। জিওমেট্রি বাড়িতে দেখি কি কি আমরা, যদিও এগুলো ক্লাস আমরা গাণিতিক যুক্তি অংশে যা পড়েছি ওই আইডিয়া দ্বারাই করতে হবে। তারপরে নতুনত্ব কিছু থাকে।
1 ডিগ্রিতে কত মিনিট, এটা কোণের ক্লাস। 1 ডিগ্রি মানে 60 মিনিট। মনে রাখবে 1 ডিগ্রিতে 60 মিনিট, আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড। কোণের ক্ষেত্রেও বিষয়টা এরকম, মিনিটকে এই প্রাইম দ্বারা প্রকাশ করে, সেকেন্ড হলো ডাবল প্রাইম। 1 রেডিয়ান সমান কত? 1 রেডিয়ান হলো 2/π সমকোণ। এটাকে দেখা দেই 64 নাম্বার ম্যাথ। দেখো পাই রেডিয়ান সবসময় মনে রাখবে, পাই রেডিয়ান, রেডিয়ানকে কি দ্বারা প্রকাশ করা হয় সমান 180 ডিগ্রি। তো 2 সমকোণ, 2 সমকোণ। সুতরাং এই যে আসলে ব্যাপারটা হলো আমরা এইভাবে লিখি যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এই হলো আসল সম্পর্ক, এটা মূল সম্পর্ক। পায়ের মান 180 ধরে, পায়ের উপর রেডিয়ান সি, 180 উপর ডিগ্রি, কিন্তু 180 ডিগ্রিকে আমরা আবার 2 সমকোণ বলি। তাহলে এখানে বলছে 1 রেডিয়ান কত? 1 রেডিয়ান ঐকিক নিয়ম, তাহলে এটা কি ওখানে বসবে? 2/π সমকোণ। দেখছো এই যে এইভাবে, ঠিক আছে? তাহলে যত কিছু দরকার সব এই সম্পর্কটা থেকে নিয়ে আসবে। যদি বলে 1 ডিগ্রি মানে কত, সব এখান থেকে আসবে। 30 ডিগ্রি মানে কত, 60 ডিগ্রি কত, 45 ডিগ্রি কত, সব এখান থেকেই পাওয়া যায়। 1 ডিগ্রি বললে 180 নিচে আসবে, 30 ডিগ্রি বললে 30 ডিগ্রি গুণ হবে, গুণ হয়ে π/6 হয়ে যাবে। কিন্তু যে কোনো রিলেশন দরকার এটা থেকে তোমরা বের করো। দুটি সমান্তরাল রেখা কটি বিন্দুতে ছেদ করে? এটা একটা ভুল প্রশ্ন। দুটি সমান্তরাল রেখা কখনোই ছেদ করবে না। কাকে ছেদ করবে এরকম কিছুই বলে না। দুটি সমান্তরাল রেখা কটি বিন্দুতে ছেদ করবে? একটি ত্রিভুজ ও একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করে? 2, সর্বোচ্চ 6টি। এটা চিত্র এঁকে দেখে ত্রিভুজ এবং বৃত্ত একটু কম পক্ষে না হলে 2টা বিন্দুতে ছেদ করে। 63 নাম্বার ম্যাথ। দেখো আমরা শুরুতে একটা বৃত্ত আঁকি, আর একটা ত্রিভুজ আঁকি। ত্রিভুজ যেভাবে আঁকো, যেহেতু ছেদ করার বিষয়টা আসছেই, এই দেখো, ত্রিভুজ এবং বৃত্ত যখনই ছেদ করবে তখন 2টা রেখা তো বের হয়ে যাবে। একটা দিয়ে তো আর করতে পারবো না, এই জন্য কমপক্ষে 2টা বিন্দুতে ছেদ করবে। মিনিমাম 2টি বিন্দু, 2টি পয়েন্ট ছেদ করবে। সর্বোচ্চ 6টি হতে পারে, কারণ আমি এমন ভাবে ছেদ করতে পারি যে 6টা হয়ে গেছে। যদি এইভাবে চিত্রটা আঁকি, সবগুলো বাহু যদি আমি ছেদ করাই তাহলে 6টা হয়ে যাবে, সর্বোচ্চ 6টি। রেজাল্টটা হলো ন্যূনতম 2টি, সর্বোচ্চ 6টি। রেজাল্ট কি বোঝানো কিন্তু এটা আসছে পরীক্ষায়, দেখো এটা মনে রাখো। তারপর দেখো 2টি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা? 2টি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা। কেউ বুঝতে চাইলে বুঝিয়ে দেওয়া যাবে। 3টি বিন্দু দিয়ে কেবল একটি বৃত্ত আঁকা। বিন্দু 3টা থাকলে তুমি একটা বেশি আঁকতে পারো, 2টা বিন্দু থাকলে অসংখ্য বৃত্ত আঁকা। এটা কি বোঝানোর দরকার আছে? আচ্ছা, 2টি বিন্দু দিয়ে যে অসংখ্য বৃত্ত আঁকা যায় সেগুলো বুঝিয়ে দিই। 67 নাম্বার দেখো, মনে করো এই 2টা নির্দিষ্ট বিন্দু,
কেন অসংখ্য বৃত্ত আঁকা যাবে? এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এটা, এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, তারপরে যেখানে ছেদ করছে সেখান থেকে এই দূরত্ব দুইটাই সমান হবে, ঠিক আছে? তখন এখান থেকে ব্যাসার্ধ নিয়ে তুমি বৃত্ত আঁকলে এই দুটা কি ছেদ করবে। একইভাবে তুমি অর্ধেকের বেশি যখন ব্যাসার্ধ নিবা তখন আরেকটু বেশি নাও ব্যাসার্ধ, তাহলে এখানে একটা বৃত্তচাপ হবে, এখানে নিলে এখানে আরেকটা বৃত্তচাপ হবে। এখান থেকে আবার নিয়ে তুমি যখন বৃত্ত আঁকবা তখন আবার এই দুইটা দিবে, মানে এখান থেকে দুইটা দূরত্ব সমান, ব্যাসার্ধ সমান। আবার তুমি আরো বেশি নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকো, এখানে একটা বৃত্তচাপ আঁকো, এখান থেকে নিয়ে আবার বৃত্ত আঁকো। ঠিক এই কাজটা আবার ওদিক দিয়েও করা যায়। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে বৃত্তচাপ, এদিকে বৃত্তচাপ, ওখান থেকে নিয়ে বৃত্ত আঁকলে আরেকটু বড় নিয়ে, এরকম তুমি সারা জীবন আঁকতেই পারবে, কোনোদিনও শেষ হবে না। তাহলে দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়। সবাই কি বুঝতে পেরেছো কিনা? আমি বুঝতে পারলাম? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, ওখান থেকে একটা বৃত্তচাপ, যে বিন্দুতে ছেদ করে সেখান থেকে ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকলে দুটা বিন্দু দিয়ে যাবে। এই কাজটা আমরা বিভিন্ন পয়েন্টে করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, মাথায় না ঢুকলে বারবার চিন্তা করতে ক্লিয়ার স্যার। অসুবিধা। ক্লিয়ার না হয়ে উপায় নেই, বুঝতেই হবে, কোনো উপায় নেই তো। এবার দেখাই তিনটি বিন্দু দিয়ে কেন সবসময় একটি বৃত্ত আঁকা যায়। কারণ দেখো, তিনটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যদি একই সরল রেখায় না হয়, তিনটা বিন্দু যদি একই সরল রেখায় না হয় তাহলে সারা জীবনে একটা ত্রিভুজ আঁকা যায়। ধরো আরেকটা বিন্দু এখানে, তাও ত্রিভুজ হবে। তৃতীয় বিন্দুটা এখানে অথবা এখানে, এখানে হলো যেখানেই হোক ত্রিভুজ হবে। এক সরল রেখায় না হলেই ত্রিভুজ হবে। আর আমরা জানি তাহলে তিনটি বিন্দু দিয়ে সবসময় ত্রিভুজ হয়, আর আমরা জানি ত্রিভুজের সবসময় পরিবৃত্ত হয়, একটা বৃত্ত ত্রিভুজে আঁকা যায়, তাই তো? তাহলে তিনটি বিন্দু থাকলে একটা ত্রিভুজ হচ্ছে, আর একটা ত্রিভুজে একটা পরিবৃত্ত আমি সবসময় আঁকতে পারি, তাহলে তিনটি বিন্দু দিয়ে সবসময় একটি বৃত্তই আঁকা যায়। আশা করি সবাই বুঝে গেছে। এখন একটা পরিবৃত্ত আঁকলেই, ত্রিভুজে তো পরিবৃত্ত আছে, 9-10-এ পড়ছো, অন্তর্বৃত্ত আঁকো, পরিবৃত্ত আঁকো, বহির্বৃত্ত আঁকো, ঠিক আছে? তো তিনটি বিন্দুতে একটি বৃত্ত আঁকা এবং ত্রিভুজ হয়। মিটার গেজ রেলপথের দুই লাইনের মধ্য দূরত্ব 1.1 মিটার। যদিও না মিটার গেজ, কিন্তু 1 মিটারের বেশি, কিন্তু এই জন্য প্রশ্নটা আসছে। 68। মিটার গেজ মানে হলো রেল লাইনের দুটি লোহার পাতের, দুটা পাত আছে, যে দুটি লোহার পাতের মধ্য দূরত্ব, মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে 1.097 থেকে অ্যাপ্রক্সিমেটলি 1.1 মিটার। তার মানে বোঝাচ্ছে নাম হলো মিটার গেজ, কিন্তু আসলে 1 মিটার না। এজন্য এই ব্যাপার 1 মিটারের বেশি, 1 মিটারের বেশি থাকে এটুকু। তারপরে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বাইরের চারটি বৃত্তাংশস্থিত কোণের মোট পরিমাণ কত? এটা 4 সমকোণ, মানে 360 ডিগ্রি। এই ছোট ছোট প্রশ্নগুলো তুমি করবে আবার। এখন আবার যা যা আছে ছোট ছোট, যেটা কঠিন মনে হয় যেটা 70, 71 এগুলো সব সলভ করা আছে। তোমরা এই সলভ গুলো বাসায় করবে, না বুঝতে পারে আমাকে প্রশ্ন করবে। এগুলো সব বাড়িতে আছে, করে দেওয়া আছে, ঠিক আছে?
স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ কত একসঙ্গে ব্যাখ্যা দেওয়া আছে। এটা ইম্পর্টেন্ট জিনিস। স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ আমি এটা দেখাচ্ছি, একে দেখাচ্ছি। হ্যাঁ, এক সমকোণ হয়। একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি বৃত্তের উপর সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায়? দুইটি আঁকা যায়। যে কোনো প্রশ্নে আছে সর্বোচ্চ দুইটি স্পর্শক আঁকা যায় বিন্দু। সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে অপরটি কত? 60। বাহুগুলো 1 1 √2 হলে বৃহত্তম কোণটি কত? 90 ডিগ্রি হবে। এটা হলো সমদ্বিবাহুর সমকোণী ত্রিভুজ। যাই হোক, এগুলো পারবা তোমরা, এগুলো বেশিরভাগই পারবা, কিন্তু আমি করে দিলে সময় লাগবে। কিন্তু ছোট ছোট ম্যাথ, কিন্তু এত সময় আমি পাবো না। এটা একটু উপপাদ্য, তার আগে এটা করে দিই, বৃত্ত দিয়ে একটু দেখাই। 75 76 দেখা যাচ্ছে 75 বা 76 যে বৃত্ত রিলেটেড যে প্রশ্ন আসছে, একটা প্রশ্ন আসছে এরকম, আচ্ছা দেখো, একটা প্রশ্ন হলো, বৃত্তের কোন বিন্দুতে যদি আমি স্পর্শক আঁকি, আর এই যে স্পর্শ বিন্দুতে আমি যে ব্যাসার্ধ হবে, মানে এটা হলো স্পর্শ বিন্দু, এটা হলো স্পর্শক, এটা হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এটার মধ্যে সবসময় 90 ডিগ্রি কোণ হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা উপপাদ্য হইতে আছে 90 ডিগ্রি। আর আরেকটা প্রশ্ন আসছে, একটি বহিস্থ বিন্দু থেকে বৃত্তে কয়টি স্পর্শক আঁকা যায় সর্বোচ্চ? একটা বিন্দু থেকে তো দুইটার বেশি কোনোদিনও আঁকতে পারবো না, এই যে, এবং সেই স্পর্শক দুটো সমান হয়, এটা মনে রাখো। মনে করো এটা পি বিন্দু, এটা এ, এটা বি, তাহলে একটা বিন্দু থেকে দুইটা স্পর্শক আঁকা যায় এবং স্পর্শক দুটো অবশ্যই সমান হয়, পি এ সমান পিবি হয়, এটাও একটা উপপাদ্য, স্পর্শক দুটো সমান হয়। আর এখানে কোনটা 90 ডিগ্রি হয়, এরকম উপপাদ্য, স্পর্শক সম্পর্কিত উপপাদ্য গেলে তোমরা এগুলো পাবো। দেখো, এগুলো জানা না থাকলে জেনে নিতে হবে, জানা থাকলে খুবই ভালো। ঠিক আছে, এই আচ্ছা, তো ঠিক আছে, এটা হলো বৃত্তের স্পর্শক রিলেটেড উপপাদ্য। ওকে, এখন এই জিনিসগুলো তো পারবে, এটা একটু উপপাদ্য। এ সমান 40 ডিগ্রি, বিওসি এর অন্তর্দ্বিখণ্ডক ও বিন্দুতে ছেদ করলে বিওসি কত? এটা, এই উপপাদ্যটা রিটেনে প্রায়ই আসে। এবিসি ত্রিভুজের বিওসি কোণের অন্তর্দ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে ও বিন্দুতে ছেদ করলে বিওসি কোণটা হলো 90 ডিগ্রি প্লাস, 90 ডিগ্রি প্লাস এই কোণের অর্ধেক, তাহলে 110 ডিগ্রি হবে রেজাল্ট। এই উপপাদ্যটা আমি বলে দিচ্ছি, 80 81 হলো। 80 নাম্বারটা হলো, 80 নাম্বার উপপাদ্যটা আসলে কেমন, এখানে আছে হলো, এই যে ধরুন এটা একটা ত্রিভুজ, এটা হলো তোমার এবিসি ত্রিভুজ।
এবিসি ত্রিভুজের এটা হলো বি, এটা হলো সি। বলতেছে যে বি কোণ আর সি কোণের যে সমদ্বিখণ্ডক ওরা হলো ও বিন্দুতে ছেদ করে। বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে ছেদ করে। তাহলে এই বিওসি কোণটা কত? বিওসি কোণটা হবে এটা এটা সরাসরি উপপাদ্য, যে 90° প্লাস হাফ অ্যাঙ্গেল এ। এটা 90° থেকে বড়, কতটুকু বড়? ওই শিরোকোণের অর্ধেক পরিমাণ বড়, কিন্তু এই কোণটা দেওয়া আছে 40°। তাহলে দেখো রেজাল্টটা কত আসতেছে, 90° প্লাস হাফ ইন্টু 40°, তাহলে 90° প্লাস 20°, তার মানে 110°। এটাই result, ঠিক আছে? এটা উপপাদ্য সরাসরি মনে রাখতে হবে। এরকম আরেকটা আছে, যদি বাইরের দিক থেকে আমরা যদি এটাকে বর্ধিত করি আর বাইরের দিক থেকে মানে বহিস্থ বি আর সি এর সমদ্বিখণ্ডক যদি ও বিন্দুতে ছেদ করে, তখন বিওসি হবে 90 মাইনাস হাফ এ। 90 মাইনাস, এবং দুইটা উপপাদ্য খুব ইম্পর্টেন্ট, রিটেনে পড়তে হয়। ওটা দিয়ে এখানে দিয়ে উপপাদ্য দিয়ে অনেক কোশ্চেন পড়া যায়। তারপরে দেখো এখানে আছে হলো ত্রিভুজ এবিসি সমান 30 বর্গ এক। হ্যাঁ, এক্স ও ওয়াই যথাক্রমে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু হলে ত্রিভুজ এ এক্স ওয়াই কত? যখন দুই বাহুর মধ্যবিন্দু দিয়ে ত্রিভুজটা হবে তখন সেটা 1/4 হয়ে 30 কে 4 দ্বারা ভাগ করে দেবে। এটা উপপাদ্য, জ্যামিতিতে উপপাদ্য জানতে হবে। 30 কে 4 দ্বারা ভাগ করলে 7.5 হবে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু। 81 নাম্বারটা একটু দেখাই। এটা হলো তোমার ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্যের অধ্যায়, এটাও রিটেনে আছে। 81 নাম্বার তোমার এরকম, এটা হলো তোমার এ বি সি, তাহলে এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু এক্স ওয়াই, তাহলে এ এক্স ওয়াই কতটুকু, এই ত্রিভুজটা কতটুকু, এটা এটা সবসময় 1/4 হয়ে যায়, এটা মনে রাখতে হবে। কিভাবে 1/4 হয়? আমরা এটা যোগ করব, বিওয়াই যোগ করব, অথবা এক্স আর সি যোগ করতে পারি। নিয়ম হলো এটা একটা মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু এটা মধ্যমা বিওয়াই, এবিসি ত্রিভুজে বিওয়াই মধ্যমা, তাহলে মধ্যমা দ্বারা ত্রিভুজটা প্রথমে অর্ধেক হবে। টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 30। 30 মধ্যে বিওয়াই যেহেতু মধ্যমা, তাহলে এদিকে হয়ে যাবে 15, অর্থাৎ এদিকে হলো 15। এই 15 এর মধ্যে এটা আবার মধ্যবিন্দু, এটা মধ্যমা, এই মধ্যমা দ্বারা এই দুইটা ত্রিভুজ আবার হয়ে যাবে 7.5 করে হয়ে যাবে। এই হলো 7.5, এটাও 7.5, টোটাল 15, আবার এদিকে 15, এই হলো টোটাল 30। প্রত্যেকটা মধ্যমা ত্রিভুজের ক্ষেত্রফলকে অর্ধেক করে ফেলে। এগুলো সবই উপপাদ্য। ত্রিভুজের মধ্যমাত্রার সমষ্টি পরিসীমার থেকে ছোট, ঠিক আছে? এগুলো সব করে নিবা, শীট থেকে করে নিবা। সব আছে, ভালো লাগবে। আর যেহেতু সমাধানগুলো দেওয়া আছে সেহেতু ভালো লাগবে। কিছু কিছু ক্ষেত্রে প্র্যাকটিস করিয়ে দিচ্ছি আর কি। যেমন একটি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, ত্রিভুজ ব্যতিক্রম দুই বাহুর অন্তর্গত কোণ কত? ক্ষেত্রফল দেওয়া আছে এটা, আর দুইটা বাহু দেওয়া আছে এত, তাহলে এখানে একটা সূত্র আছে হাফ এবি সাইন থিটা, এখান থেকে থিটার মানটা বের করতে হবে। 86। 86 নাম্বার হলো
আমরা জানি যে হাফ এবি সাইন থিটা ত্রিভুজের ক্ষেত্রফল। এই মানটা দেওয়া আছে তোমার 15√3/4। এর মধ্যে এবি এর মান দেওয়া আছে 3 আর 5। হাফ ইন্টু 3 ইন্টু 5 ইন্টু সাইন থিটা সমান 15√3/4। এগুলো অবস্থা। তার মানে যখন দুই বাহু আর অন্তর্ভুক্ত কোণের কথা বলবে, ত্রিভুজের দুটি বাহু আর অন্তর্ভুক্ত কোণের কথা বলবে, তখন এই সূত্রটা লিখতে হবে। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ওটাই মেইন সূত্র। এরপরে তুমি যত সূত্র দেখেছো, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, সমকোণী, সকল ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এমনকি এইটাও। কিন্তু এটা স্টাইল দেখা যাচ্ছে। এই দুইটা বাহু দেওয়া আছে, এই কোণটা জানতে চাচ্ছে। তাহলে দেখো 3 × 5 = 15 দিয়ে 15 কাটা, এই 2 দিয়ে 4 কে কাটলে 2। তাহলে দেখা যাচ্ছে সাইন থিটা সমান √3/2 মানে সাইন 60°। তাহলে সাইন সাইন কাটা, তাহলে থিটার মান হচ্ছে 60°। এটাই দেখো। তাহলে ত্রিভুজের ওই দুই বাহুর মধ্যবর্তী কোণটা হচ্ছে 60°। ভরকেন্দ্র মধ্যভাগে কি অনুপাতে বিভক্ত করে? 2:1 অনুপাতে। তারপর এটা করবো এরকম করে। সব একটু বাসায় করে নিবা, ভালো লাগবে। যেগুলো সব আমার বোঝানোর কিছু নেই। সমদ্বিবাহুর ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ম্যাথ, রম্বস, এগুলো জ্যামিতি। এই ম্যাথটা হয়তো একটু করাবো আমি। 112 নম্বর, এটা একটু এটাও আসছিল। 112 নম্বরটা হয়তো আমি করাবো, কিন্তু আমি অনেক দূরে চলে গেছি। 112তে তো এত তাড়াতাড়ি যাওয়ার কথা। হ্যাঁ, তার আগে কিছু ম্যাথ আছে, এই যে এটা একটু আনকমন ম্যাথ। 95 নাম্বার। দেখো 95 নাম্বার। আর এগুলো তো তোমরা জানোই, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র মিলেনি, বা ভূমি আর সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, এগুলো পারবা। এগুলো পারবো, সহজ আছে। হ্যাঁ, কোনটা দিয়ে ত্রিভুজ অঙ্কন হবে না, তাই না? ছোট ছোট দুটা সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। 3, 4, 5, 6, 8, 10, 5, 12 করে যে এটা দিয়ে সমকোণী হবে, এগুলো পারবা। কোন ধরনের ত্রিভুজ অঙ্কন করাই সম্ভব নয়? সমকোণী, সমবাহু, এরকম কোন ত্রিভুজ পৃথিবীতে নাই। তাহলে এগুলো পড়বা। এখানে একটা আনকমন প্রশ্ন আছে, বিডি এর মান কত? বিডি এর মান কত? এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এই যে এই বক্স মানে সমকোণ, দেখো বক্স মানে সমকোণ। এটা কিভাবে করবে? এটা হলো অতিভুজ, যেখানে সমকোণ। 25, 15 আমরা যদি 3, 4, 5 হয়, তাহলে এটা হবে 20। আমি বলি এটা হবে 20, যেটা হবে পিথাগোরাসের সূত্র আমরা জানি 3, 4, 5। যেটা 3, রেশিওটা হলো এটা 3, এটা 4। 3, 4 আর এটা 5। ক্লিয়ার? এটা 3 এর 5 গুণ, এটা 4 এর 5 গুণ, এটা 5 এর 5 গুণ। পিথাগোরাস থেকে বের হবে পিসি। পিথাগোরাস থেকে বের করার সিস্টেম হলো পিসি সমান √/, এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার, এভাবে বের করব। √/, এক্স স্কয়ার মাইনাস এবি স্কয়ার। তাহলে দেখবা 625 থেকে 225 গেলে 400, তার বর্গমূল হবে 20। 20 আর এবার বিডি কিভাবে বের করব? আমরা জানি এদিকে ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হলো 20, উচ্চতা 15।
এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল। আবার আমরা যদি 25 কে ভূমি ধরি তাহলে বিডি হলো উচ্চতা। ওদিক দিয়ে আরেকভাবে একটা ত্রিভুজের ক্ষেত্রফল অনেক ভাবে বের করা যায়, যে কোনো ভাবে ভূমি ধরা। বিসি কে ভূমি ধরে ক্ষেত্রফল এটা, এসি কে ভূমি ধরলেও উচ্চতা আছে বিডি। তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি হলো 25, 25 ইন্টু এই উচ্চতা হলো বিডি, ওদিক থেকে বিডি। যদি আমরা ওদিক থেকে থিটা ধরতে যাই। হ্যাঁ, খুবই আনকমন একটা ম্যাথ, এবং এখান থেকে শেখার আছে অনেক কিছু। তার মানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমি চাইলে এই যে এটা ভূমি উচ্চতা এদিক দিয়েও করতে পারি, আবার ওইটাকে যদি ভূমি মনে করি এসি কে, তাহলে ওই দিক দিয়েও হবে, যে কোনো দিক থেকে হবে। আবার তুমি এদিকে ভূমি মনে করলেও এটা উচ্চতা, কোনো সমস্যা নেই, যে কোনো বাহুকে ভূমি মনে করতে হবে। তাহলে হাফ হাফ কাটা, এখানে 300 আর 25 আর 12, এখান থেকে দেখবা যে বিডি এর মান 12 চলে আসছে। প্রশ্নটা খুবই মজার, এবং আমি মনে হয় যে এখান থেকে কিছু নলেজ গেদার করার মতো। এই প্রশ্নটা থেকে অনেকটাই ধারণা মানুষের পারবে। ত্রিভুজের ক্ষেত্রফল এদিক দিয়েও হবে, ওদিক দিয়েও হবে। আচ্ছা, এখন 96 নাম্বার, এগুলো আমার ত্রিভুজের ক্লাসে পড়ানো আছে। এটা চিত্রটা পিছনে আছে, সমকোণী ত্রিভুজ দিয়ে হবে। খুঁটি দুটার মধ্যবর্তী দূরত্ব, দুটা খুঁটির মধ্যে গ্যাপ আছে একটা, উচ্চতার গ্যাপ হলো 5 মিটার, আর নিচে আছে 12 মিটার, উচ্চতা হবে 5 মিটার। 5-12 থাকলে এই অতিভুজটাই রেজাল্ট হয়, 13 মিটার হবে রেজাল্ট, শীর্ষদের দূরত্ব। সুতরাং এগুলো করবা, করার দরকার থাকলে করে দিতে পারি। 96টা একটু দেখাই, 23.5, 28.5 আর 12, দেখো কেমন হবে। 96, মনে করো একটি হলো 23.5, আরেকটি হলো 28.5, দুটি খুঁটির উচ্চতা। এই শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, এটা এটা হলো প্রশ্ন। ঠিক আছে, এবার খেয়াল করো, এই ধরনের ট্রাপিজিয়াম, এটা একটা ট্রাপিজিয়াম হয়েছে। ট্রাপিজিয়াম সলভ করার সিস্টেম হলো এই থেকে লম্ব আঁকতে হয়। লম্ব আঁকলে তখন একটা আয়তক্ষেত্র হয়, একটা সমকোণী ত্রিভুজ বা অন্য এরকম হয়। সমকোণী ত্রিভুজ পাওয়া যায়, আয়ত দুইটা পাওয়া যায় বা বর্গ পাওয়া যায়, ত্রিভুজ আর চতুর্ভুজ পাওয়া যায় ট্রাপিজিয়াম। এইটুকু হলো 23.5, এইটুকু হলো 28.5। 23.5 তো এখানেও আছে, এই যে, তাহলে এই হলো 23.5 আর এই হলো 28.5। তাহলে এই এই বিয়োগফলটা হলো 5। এইটুকু সমকোণী ত্রিভুজের লম্ব 5, আর নিচে বলতেছে 12, তাহলে এখানেও 12। 5-12 হলে অতিভুজ কত হয়, 13 হয়, এটা লেখা আছে রেশিও। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত কেমন হয়। সমকোণী ত্রিভুজের মধ্যে কমন কয়েকটা বাহু প্রায় পরীক্ষায় আসে, সেটা হলো একটা হলো 3, 4, 5, হলো 6, 8, 10। 3, 4, 5 ডাবলই হলো 6, 8, 10। একটা হলো 5, 12, 13, এক হলো 8, 15, 17। এগুলো সব থেকে বেশি পাওয়া যায়। এছাড়াও আরো আছে, তোমরা দেখবা যে আমি সমকোণী ক্লাসে সবই পড়াই। এখানে ফুল চার্টটাই আমি লিখে দিই, কিন্তু এই এই অংশটা একটু বেশি বেশি আসে এই সংখ্যা। এই জন্য আমরা 5 আর 12 দেখে আমরা বুঝে গেছি যে রেজাল্ট হবে 13। এটা পিথাগোরাসের অধ্যায়ের ম্যাথ। আচ্ছা দেখো, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, কর্ণ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। কর্ণের সূত্র তো জানোই, √a² + b², আর দৈর্ঘ্য হলো a। তো এই কর্ণের সূত্রের মধ্যে a এর মান বসালে b এর মান বের হবে, তারপরে a × b গুণ করবে এবং বাসায় কত। ঠিক আছে,
আয়তক্ষেত্রের কর্ণ হলো √স্কয়ার প্লাস বি স্কয়ার। তার মধ্যে a এর মানটা আছে, b এর মানটা বের হয়ে যাবে, আর ab হলো ক্ষেত্রফল। এল আকৃতির ঘরটির ক্ষেত্রফল কত? দেখো এদিকে তুমি চিন্তা করো, এই যে এদিকে তুমি একদিকে সর্বোচ্চ চিন্তা করো, তুমি এটাকে একদিকে পুরোটা নিয়ে নাও, আরেকদিকে অল্প একটু রাখো, এদিকে পুরোটা নিয়ে নাও। নিয়ে নিলে তাহলে এখানে 4 দশে কত হলো বলো? 40। যেভাবে অঙ্কটা সহজ হবে, 4 দশে 40 এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রে। আর এদিকে যদি টোটাল 10 হয়, তাহলে খেয়াল করো, এদিকে যদি টোটাল 10 হয়, 10 থেকে 4 কমে গেল, তাহলে এখন হলো 6। এখন এখানে হলো 6, তাহলে এদিকে হলো 4 6 24। এবার খেয়াল করো, এটা 36 তমতে আছে। এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল 40 আর এটার ক্ষেত্রফল 24। 6 কিভাবে পেলাম? ওই যে 10 থেকে এদিকে 4 কমে গেল, আমি বা 4 তো আমি নিয়ে ফেলছি, এই অংশটা তো আমি নিয়ে ফেলছি, তাহলে এদিকে 6, এদিকে 4 6 24। 40 আর 24 কত? 64। এটা সব থেকে একটা সহজ সমাধান, ঠিক আছে? এইভাবে করতে পারো। তাহলে মনে রাখো, একটা আয়তক্ষেত্র পুরো নিলে আরেকটা কিন্তু পুরোপুরি থাকে না, কমে যায়। একটা 40 আর একটা 24, এভাবে করতে পারো। তারপরে দেখো, এগুলো পারবা, এগুলো যে এগুলো আসছে পরীক্ষাতে, ছোট ছোট ম্যাথ আছে, এই যে আয়তক্ষেত্র থেকে ম্যাথ আছে, বর্গক্ষেত্র থেকে ম্যাথ আসে, ঠিক আছে? এটা একটু ব্যতিক্রম প্রশ্ন, এই যে এটা, ঠিক আছে? এটা আমি পড়াবো। তারপরে যে এটা আরেকটা ব্যতিক্রমী প্রশ্ন, 112, এটাও পড়াবো। প্রশ্নের তো শেষ নাই, কিন্তু এই যে এটাও পড়াবো। হ্যাঁ, এগুলো বুঝাই দিব আর কি। আচ্ছা, জ্যামিতি অনেক দূর আছে, ত্রিকোণমিতি আছে। তো আমাদের আজকের ক্লাসটি 100 পর্যন্তই থাকবে। তাহলে 100 বেশি আর গেলাম না, এই পর্যন্তই রইবে 100। এই পর্যন্ত সবই হোমওয়ার্ক রইল, ঠিক আছে? আমি শিটটি আপলোড করে দিচ্ছি, তোমরা এখান থেকে প্র্যাকটিস করো। আমাদের পরবর্তী ক্লাস 101 থেকে শুরু হবে, এবং আমরা যতদূর যেতে পারি, হয়তো আর একটি ক্লাস লাগবে। মোট 3টে ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ, বেশি লাগবে। তাহলে আজকে হ্যাঁ 100 পর্যন্তই পড়া। এই 100 পর্যন্ত তোমরা পড়ে ফেলো। আমরা এই বৃহস্পতিবারেই 101 থেকে শুরু করে আমরা যতদূর যেতে পারি, হয়তো আমরা ঘড়ির অঙ্ক শেষ করে পাটিগণিতেও পৌঁছে যাব, ঐকিক নিয়মে পৌঁছে যাবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে। প্র্যাকটিস করো, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। খুদা হাফেজ।